এসএসসি 26 ব্যাচ এই একটা ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাংলা অংশের প্রস্তুতির সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। বিগত 5 বছরের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং রিটেন আমরা এমন ভাবে অ্যানালাইসিস করব যে এর পরে তোমাকে আর কোনো অ্যানালাইসিস ভিডিও দেখতে হবে না, এমনকি কোনো লাইভ কিংবা কোনো রেকর্ডেড কন্টেন্টও দেখতে হবে না। তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এমন কনসেপ্ট হয়ে যাবে যে তুমি 1 মাস কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে যেটা শিখতে সেটা এই একটা ভিডিওতে তুমি শিখতে পারবা। তো চলো শুরু করা যাক, খুব বেশি ভূমিকা না বাড়াই। এবার দেখো, তোমাদেরকে শুরু করব একটা টেবিল দিয়ে। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? দেখো, তোমরা মনে করো যে অ্যাডমিশন ফেজে এসে পড়েছি, তার মানে হচ্ছে বেশি বেশি ব্যাকরণ বা গ্রামার প্র্যাকটিস করতে হবে। বাংলা ব্যাকরণ মনে হয় অনেক বেশি পারলেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পাবো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে। এখানে যদি তুমি অ্যানালাইসিসটা দেখো, উপরের দিকে কতগুলা ইয়ার দেওয়া আছে এবং এখানে প্রশ্নের সংখ্যা। তো প্রথম দিকে একটু খেয়াল করো, গদ্য পদ্য সহপাঠ অর্থাৎ তোমার মূল বই থেকে কতগুলা প্রশ্ন এসেছে, এরপরে হচ্ছে মুখস্থ পাঠ থেকে কতগুলা এসেছে এবং ব্যাকরণ থেকে কতগুলা এসেছে। মোট কিন্তু 3টা সেগমেন্ট, একটা হচ্ছে মূল বই, আর একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে মুখস্থ পাঠ। তো কোন অংশ থেকে কি পরিমাণে প্রশ্ন এসেছে এইটা দেখলেই বুঝতে পারবা যে কেমন গুরুত্ব দিতে হবে। প্রশ্ন তো আমরা সলভ করবই। তো চলো শুরু করা যাক। দেখো, 25-26 দেখা যাচ্ছে মূল বই থেকে 6টা, 24-25 মূল বই অর্থাৎ তোমার মূল বইয়ের ভেতরে যে গল্প, কবিতা এবং সহপাঠ রয়েছে সেখান থেকে 8টা, 23-24 এসেছিল 6টা, 22-23 7টা, 21-22 9টা এবং 20-21 রয়েছে 7টা। তার মানে তোমরা খেয়াল করতে পারতেছো 5-এর অধিক 6-7টা প্রশ্ন আসবে মূল বইয়ের ভেতরে যে গল্প, যে কবিতা, যে নাটক, যে উপন্যাস রয়েছে সেখান থেকে। তো বুঝতে পারতেছো যে 3টা সেগমেন্টের একটা গুরুত্বপূর্ণ সেগমেন্ট কিন্তু মূল বই। এরপরে আসে মুখস্থ পাঠ। এখানে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 3 থেকে 4টা প্রশ্ন আসবে। তো 25-26 3টা এসেছিল, 24-25 হচ্ছে তোমার 2টো, 23-24 3টা, 22-23 3টা, 21-22 2টো এবং 20-21 3টা। তার মানে 3টা প্রশ্ন কিন্তু থাকবে মুখস্থ আইটেম, যেমন বাগধারা, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, এই সকল আইটেম থাকে। তারপরে দেখো ব্যাকরণের অংশটা, এইটা হচ্ছে 5-এর আশেপাশে থাকে। দেখো তোমার হচ্ছে 6টা এসেছিল, 5টা, 7টা, 5টা, 4টা, এই বছর একটু কম এসেছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি যে 15টা এমসিকিউ আসলে কোথা থেকে আসে, তাই না? মূল বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে ব্যাকরণ অংশ, তারপরে হচ্ছে মুখস্থ পাঠ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন অংশে বেশি গুরুত্ব দিতে হবে। তো চলো প্রশ্ন সলভ শুরু করা যাক। প্রথমে আমরা 2025-26 এর কোশ্চেনটা একটু সলভ করি, এমসিকিউটা। তো প্রথম কোশ্চেনটা কি ছিল দেখো, কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি 1969 কবিতায় নেই? তো দেখো এটা কিন্তু কোথা থেকে এসছে, পদ্য। তার মানে কি এই টপিকটা হচ্ছে মূল বই। হ্যাঁ, টপিকের নাম হচ্ছে মূল বই। মূল বইয়ের কোন অংশ থেকে আসছে? পদ্য থেকে আসছে। সো আমি কেন বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে শুধু গ্রামার পড়লে হবে না, মূল বই পড়তে হবে। তার প্রথম কারণ হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটাই মূল বই থেকে চলে আসছে। তো এই কবিতার মধ্যে কোন শব্দটা নেই? ভরপুর আছে, সন্ত্রাস আছে, মানবিক বাগান আছে, নেই হচ্ছে আবাহন শব্দটি। সো কবিতাটা যদি তুমি ভালো করে পড়া থাকে, প্রত্যেকটা লাইন যদি ভালো করে পড়া থাকে, তাহলে কিন্তু তুমি পারবা। সো অ্যান্সার হবে আবাহন। আবাহন অর্থ হচ্ছে আমন্ত্রণ জানানো। হ্যাঁ, এই শব্দটা আসলে ছিল না। তো চলো পরের কোশ্চেনটা দেখি। পরের যে কোশ্চেন 2 নাম্বার, সেটি হচ্ছে বলা হচ্ছে কোন শব্দগুচ্ছ শুদ্ধ? তার মানে কোথা থেকে প্রশ্ন এলো? বানান শুদ্ধ, যে টপিকটা প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এসে থাকে। এবং এইটা হচ্ছে মূলত একটা ব্যাকরণ টপিক। কি ব্যাকরণ? কিন্তু আমি বলি মুখস্থ। আমি কেন বলি? কারণ নির্দিষ্ট কিছু বানান যদি তুমি মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, খুব সহজে আনসার করে আসতে পারবে। ক্লিয়ার? তো দেখো আমরা একটু এখানে অপশন টেস্ট করতে পারি, কোন 3টা বানান আসলে শুদ্ধ। তাহলে অশুদ্ধ পাইলে সেটা বাদ। যেমন অধিকারিণী বানানটা ভুল আছে। দেখো রয়ের পরে, এই রয়ের পরে সবসময় মূর্ধন্য হয়। হ্যাঁ, তাহলে এই বানানটা কিন্তু ভুল আছে, তাহলে এইটা উত্তর হবে না। বাকি দুটো বানান হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো এইখানে মরুদ্যান বানানটা দেখো ভুল আছে। মরু কিন্তু এইরকম দীর্ঘকার হবে। হ্যাঁ, এটা মানে কিন্তু দীর্ঘ, আর ওইটা হচ্ছে রস্যু। ক্লিয়ার? এরপরে দেখো এই যে ঘ নাম্বার যে অপশনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়ের পরে কি ব্যবহার করা হয়েছে? দন্তন ব্যবহার করা হয়েছে। এইটা একটা ভুল পাওয়া গেল, মূর্ধন্য হবে, তাহলে এইটা ভুল। তাহলে আরো একটা ভুল দেখতে পাচ্ছি, এইটা হবে যশ। ঠিক আছে? তো এইখানে তোমাকে বানান শুদ্ধ, যেখানে 3টাই কারেক্ট। অহরাত্র বানান কারেক্ট, সাহিত্য শাসন বানান কারেক্ট, ভূদর্শী বানান কারেক্ট। তো উত্তর হবে হচ্ছে খ। তো
তো বানান শুদ্ধ টপিক বুঝলাম, ব্যাকরণ থেকে একটা আসছে, মূল বই থেকে একটা আসছে এখন অব্দি, তাই না? তারপরে দেখো 3 নম্বরে কি বলেছে, কোন শব্দে আধিক্য অর্থে পড়া উপসর্গটি ব্যবহার করা হয়েছে। তাহলে এইটা টপিকের নামটা কি? এই টপিকের নাম হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে আসছে। ব্যাকরণের কোন টপিক থেকে আসছে? উপসর্গ থেকে আসছে, তাই না? ব্যাকরণের উপসর্গ টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ডিপস ক্লাসরুম, এইটার মধ্যে সিরিয়ালি ভিডিওগুলো দিব, সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। সো তোমরা যুক্ত হয়ে যেতে পারো। উপসর্গের ভিডিওটা অলরেডি রেকর্ড করা শেষ, উইদিন 7 ডেইজ আমি সবগুলো ভিডিও একে একে পাবলিশ করে দিব তোমাদের জন্য, অ্যাডমিশন যাতে সহজ হয়। তো দেখো ব্যাকরণ থেকে এটা কয় নাম্বার আসলো? 2টা কোশ্চেন পাইলাম আমরা ব্যাকরণ থেকে। তো বলা হয়েছে আধিক্য অর্থে। এখন তোমাকে বুঝতে হবে পরাধীন শব্দের মধ্যে কোনো আধিক্য বোঝাচ্ছে না কিন্তু, তাই না? পরামর্শ শব্দের মধ্যে কোনো আধিক্য নাই। কিংবা পরাগায়ন, পরাগায়ন হচ্ছে ফুলের রেণু একটা রেণু থেকে আরেকটা রেণুতে স্থানান্তর, এরকম টাইপের কিছু। তাহলে এইটাও কিন্তু হবে না, উত্তর হবে পরাক্রান্ত, যে এইটার মধ্যে আধিক্য বোঝানো হচ্ছে। তাহলে এইটা কোথা থেকে আসলে? ব্যাকরণ থেকে। 2টা প্রশ্ন আমরা পেলাম, একটা বানান আর একটা হচ্ছে তোমার পেলাম আমরা মূল বই থেকে। এবারে চলো 4 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক। এর উদ্দেশ্য কিন্তু আমাদের প্রশ্নের উত্তর জানা না। আজকের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি ভালো করে বুঝতে পারো কোন টপিকগুলো পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আগের বছরের কোয়েশ্চেনগুলো রিপিট করবে না কখনোই, হ্যাঁ, বাট টপিক রিপিট হয়। যে টপিক থেকে আসছে সেই টপিক থেকেই আবার প্রশ্ন হয়। বোঝা গেছে? তো দেখো এবারে হচ্ছে 4 নাম্বার, গ্লোজারি শব্দের বাংলা পরিভাষা কোনটি? পারিভাষিক শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100% শিওর থাকো তোমার বারও আসবে। হ্যাঁ, পারিভাষিক শব্দ প্রত্যেক বছর আসে। পারিভাষিক শব্দটা হচ্ছে মুখস্থ টপিকের মধ্যে। মুখস্থ হিসেবে আমরা বানানকে ধরলে মুখস্থ 2 নম্বর প্রশ্ন বলতে পারি। আর একটা পাইলাম মূল বই থেকে, মূল বই থেকে একটা পাইলাম, আর হচ্ছে তোমার কোথা থেকে পাইলাম? ওই যে ব্যাকরণ থেকে 2টা প্রশ্ন পাইলাম। ব্যাকরণ থেকে 2টা প্রশ্ন পেলাম, তাই না? তো দেখো এই গ্লোজারি শব্দের বাংলা পরিভাষা, এটা হচ্ছে মুখস্থ আইটেম, মানে পরিভাষাগুলো হচ্ছে তোমার বিদেশি শব্দের বাংলা অর্থ। তো এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছর আসে, কোশ্চেন পরের গুলো পড়লে তোমরা বুঝতে পারবা। তো গ্লোজারি শব্দের বাংলা পরিভাষা হবে হচ্ছে নির্ঘণ্ট, এটা মনে রাখতে হবে। নির্ঘণ্ট মানে হচ্ছে সূচিপত্র। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু অলরেডি ধরতে পারতেছি তোমাকে 3টা সেগমেন্টেই গুরুত্ব দিতে হবে, মুখস্থ আইটেম, মূল বই এবং ব্যাকরণ। সবচেয়ে বেশি কোনটায় দিবা এটা আরেকটু সামনে গিয়ে বলবো। দেখো তো 5 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে, গমনের ইচ্ছাকে এক কথায় কি বলা হয়? এক কথায় প্রকাশ হচ্ছে একটা মুখস্থ আইটেম, হ্যাঁ, যেটা অনেকগুলা পদ মিলে একটি বাক্য হয়, সেটাকে একটা পদ দিয়ে রিপ্লেস করতে হয়। ক্লিয়ার? তাহলে গমনের ইচ্ছা হবে হচ্ছে তোমার জিগমিশা। আসলে মনে হইতে পারে গমনেচ্ছা, কিন্তু না, জঙ্গম না, যুগুপসা না, এটা হবে জিগমিশা। হ্যাঁ, এগুলো তোমাদেরকে পড়ানো হবে এবং এইগুলো হচ্ছে যেখানে তোমরা পড়ো শীট আকারে দেওয়া হয়, মুখস্থ করতে হয়। মুখস্থ আইটেম থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, আমার সময় একটা এক কথায় প্রকাশ ছিল। তাহলে 5টার মধ্যে এইটা হচ্ছে মুখস্থ আইটেম। তাহলে মুখস্থ থেকে তুমি কয়টা পাইলা? 2টা প্রশ্ন অলরেডি চলে আসছে। সো শুধু ব্যাকরণ পড়ে গেলে হবে? হবে না, কিন্তু মূল বই লাগবে, মুখস্থ আইটেমও কিন্তু লাগবে। ক্লিয়ার? এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটা কোথা থেকে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন জসিমউদ্দিন। হ্যাঁ, তো জসিমউদ্দিন তোমরা পদ্মা কবিতা, সরি তোমরা হচ্ছে যে প্রতিদান কবিতা এইটা পড়েছো, তাই না? জসিমউদ্দিন কিন্তু সেখানে যে কবি পরিচিতি ছিল সেইখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, কবি পরিচিতি। তাহলে টপিকটা কি? মূল বই। এখন তুমি সারা বছর শুধু গ্রামার পড়ে গেলে এই কোয়েশ্চেন আনসার কখনো পারবা? পারবা না, তোমাকে মূল বই পড়তে হবে। মূল বই থেকে কিন্তু এটা 2 নম্বর একটা কোয়েশ্চেন, তাই না? যে সেকেন্ড কোয়েশ্চেন আমরা মূল বই থেকে পেলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন জসিমউদ্দিন। উনি আসলে জনসংযোগ বিভাগের শিক্ষকতা করেছেন এবং সরকারের উচ্চ পদেও কিন্তু আসীন ছিলেন। ক্লিয়ার? তাহলে এই কোয়েশ্চেনটা মূল বই থেকে আসলো। এরপরে দেখি কি কোয়েশ্চেন আছে। এরপরে হচ্ছে আমরা দেখতেছি যে বুকের ভেতরে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, কোন ধরনের বাক্য? কোন কোন টপিক পড়া লাগে, হ্যাঁ, তার একটা ভিডিও কিন্তু অলরেডি ডিপস ক্লাসরুমে আমি তোমাদের আপলোড করে দিয়েছি। কতজন? 1200 জন না 1300 জন করে ফেলছে। ঠিক আছে, ওখানে অনেক বেশি স্টুডেন্ট যে যুক্ত আছে, এখনো ব্যাপারটা এরকম না, বাট 1300 জন অলরেডি করে ফেলছে এবং দেখলাম সবাই ওয়াচ টাইমটা অনেক বেশি, মানে তোমরা পুরো ভিডিওটা দেখছো। সো এই কোন কোন টপিক, কোন কোন বিষয় পড়তে হবে, মূল বই থেকে কোন টপিক পড়তে হবে, তোমার হচ্ছে মুখস্থ আইটেম কোনগুলা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিংবা ব্যাকরণের কোন টপিক পড়তে হবে, কোন টপিকের পরে কোন টপিক পড়তে হবে, এই সব ভিডিও কিন্তু অলরেডি আমার যে ইউটিউব চ্যানেল সেটার মধ্যে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো এইবার এটা দেখো, এই কোশ্চেনটা বলা হচ্ছে যে
কোন ধরনের বাক্য। তাহলে এইটা মূলত ব্যাকরণ থেকে প্রশ্নটা এসেছে। হ্যাঁ, ব্যাকরণ থেকে 3 নম্বর প্রশ্ন। হ্যাঁ, এই কোশ্চেনে 3 নম্বর প্রশ্ন, তাই না? তাইলে ব্যাকরণ থেকে আমরা 3টা প্রশ্ন পেলাম। তো এইটা হচ্ছে কোন ধরনের বাক্য। তোমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলো তো শুনে থাকবা। সরল বাক্য সিম্পল একটা বাক্য, জটিল বাক্য 2টা কানেক্টেড বাক্য, আর 2টা ইন্ডিভিজুয়াল বাক্য যদি থাকে সেটা যৌগিক বাক্য। তো এখানে দেখো বুকের ভিতর দারুণ ঝড়, এইটা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা বাক্য হইতে পারে, পারফেক্ট একটা বাক্য। বুক পেতেছি গুলি কর, তো এটাও আরেকটা পারফেক্ট বাক্য। ঠিক আছে, তাহলে এইটা আসলে কি হবে? যৌগিক। যদি এমন হইতো যে পড়াশোনা করে, এরপর আরো তোমার শুনতে ইচ্ছা করতেছে না সে কি, তখন সেটা হয়তো জটিল। আর যদি বলে সে পড়াশোনা করে একদম একটা লাইনে, তখন সেটা হয়তো সরল। তো আশা করি সংক্ষেপে তোমাদেরকে বুঝাইতে পারছি। তারপরেও মেইন উদ্দেশ্য হচ্ছে আমার অ্যানালাইসিস করা। তাহলে ব্যাকরণ থেকে আমরা পাচ্ছি কোশ্চেন নাম্বার 3, তাই না? এরপরে চলো 8 নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক। কলকাতায় ব্যবসা করার অনুমতি পাবার জন্য ইংরেজরা মানিক চাঁদকে কত টাকা নজরানা দিয়েছিলেন? এখন মানিক চাঁদ হচ্ছে দেওয়ান। দেওয়ান অর্থ কি? দেওয়ান অর্থ হচ্ছে যে হচ্ছে তোমার গভর্নর টাইপের, গভর্নরও বলা যাবে না আসলে, এই যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারা পালন করে। তো এই যে মানিক চাঁদ, তিনি আসলে ঘুষ নিয়েছিলেন। নজরানা মানে হচ্ছে ঘুষ, ইংরেজদের কাছ থেকে নিয়েছিল। তো এটা কোথা থেকে আসছে? মূল বই থেকে আসছে। 3য় কোশ্চেন, মূল বইয়ের কোন অংশ থেকে আসছে? মূল বইয়ের সহপাঠ অংশ থেকে এসেছে, এবং উত্তরটা হবে 12,000। যারা সহপাঠের নাটক এবং উপন্যাস খুব ভালোভাবে পড়বে তারা কিন্তু কমন পাবে। হ্যাঁ, তো মূল বইটা কিভাবে পড়তে হবে বুঝতে পারতেছো তো? এরপরে চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এইটা হচ্ছে আহ্বান গল্পে তিমির রাজ গাছে কোন লতা দুল ছিল? এইটা একদম তোমার মূল বই থেকে আসছে। 4 নাম্বার কোশ্চেন আসছে। শুধু গ্রামার করলে যে বড় সড়ো ধরা খাবা, তার প্রমাণ হচ্ছে 15টার। এইখানে কিন্তু অলরেডি 4টা পাইলাম 9টার মধ্যে, যে মূল বই থেকে আসছে। এটা হবে মাকাল লতা, উত্তর হবে। হ্যাঁ, তো এইটা যারা মূল বই ভালো করে পড়বে তারা কিন্তু পেরে যাবে। সো মূল বই যে শুধুমাত্র কিভাবে পড়তে হবে, খালি পড়লেই হবে না, সেটা কিন্তু একটা কথা। মূল বইয়ের ভেতরের প্রত্যেকটা লাইন তোমাকে জানতে হবে, প্রত্যেকটা লাইনের তথ্য তোমাকে জানতে হবে, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা তোমাকে জানতে হবে রিটেনের জন্য। প্রত্যেকটা লাইনের ভেতরে যদি কোনো গ্রামার থাকে সেইগুলা জানতে হবে। লাইনের ভিতরে ইম্পর্টেন্ট কোনো বানান, লাইনের ভিতরে কোনো সমাসবদ্ধ ইম্পর্টেন্ট পদ, কিংবা কোনো বিদেশি ভাষার শব্দ, এইগুলো যদি থাকে তাহলে এইগুলোতে তোমাকে ফোকাস করতে হবে, যে এইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন চলে আসতে পারে। হ্যাঁ, দেখো 10 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সুচিতা অপূর্ব। বাক্যটি কোন রচনার অন্তর্গত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় বিভিন্ন রচনা, মানে গদ্য পদ্য, এগুলোর থেকে লাইন তুলে দিয়ে বলে হচ্ছে এটা কোন রচনার, প্রায় আসতে দেখা যায়, এবং গ্যাপ দেয়। একটা লাইনের কোন একটা শব্দে গ্যাপ দিয়ে বলে এই গ্যাপের ভিতরে কোন শব্দটা পড়বে। এই টাইপের কোশ্চেন অহরহ পাবা। টপিক হচ্ছে মূল বই। টপিক কি? টপিক হচ্ছে মূল বই। মোট কয়টা প্রশ্ন পাইলাম? মূল বই থেকে 5টা পেয়ে গেলাম। কিন্তু এটা কোথায় আছে? ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্য সুচিত অপূর্ব, কল্যাণী সম্পর্কে আসলে বলা হয়েছিল। তাহলে এটা হচ্ছে অপরিচিতা। যারা গল্প ভালো করে পড়বে তাদের জন্য খুব সহজ হবে। হ্যাঁ, আপনাকে দেশটা বড় জাহেলের দেশ, এই বাক্যে জাহেল শব্দটির উৎস ভাষা কোনটি? তার মানে কোন ভাষা থেকে শব্দটা আসছে? একটু আগে আমি তোমাদেরকে বলেছি, তাই না, যে প্রত্যেকটা এমন ভাবে অ্যানালাইসিস করতে হবে যাতে ভেতরে কোনো বিদেশি শব্দ পাইলে ওইটা যেন তোমার কোন ভাষার সেটা জানা থাকে। হ্যাঁ, এমন করেই তোমাকে মূল বইটা অ্যানালাইসিস করে পড়তে হবে। তাহলে এইটা কিন্তু তোমার কোথা থেকে আসছে? নাটক থেকে। তাহলে এই কোশ্চেনটার উৎস কি? মূল বই, তাই না? মূল বই থেকে কয়টা প্রশ্ন আসলো? 6টা পেয়ে গেলাম। শুধু গ্রামার পড়লে আসবে 5টা, তুমি পারবা 3টা, করবা ফেল। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এই জাহাল শব্দটা মূলত আরবি শব্দ, তো বোঝা গেল। এরপরে দেখো 12 নাম্বার কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন কুকুর তেমন মুগুর। এখানে যেমন তেমন, আসলে এটা হচ্ছে টপিকটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের হচ্ছে পদের মধ্যে আছে। হ্যাঁ, পদ একটা টপিক আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু দীপস ক্লাসরুমে আমি আপলোড করে দিয়েছি। দীপস ক্লাসরুম আমি আবার এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এইখানে লিখে দিচ্ছি। আর তোমরা যারা এখানে হচ্ছে দেখতেছো, অনেক জায়গায় যায় তো ভিডিও, তো যারা এই ক্লাসরুমে দেখতেছো তারা নিচে যাবা, আর যারা হচ্ছে তোমরা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছো এটা, তখন দেখা যাচ্ছে যে এইটার ভিতরে গিয়ে তুমি ক্লাসটা করে ফেলতে পারো। খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টপিকের ক্লাস দিয়েছি আমি, টোটাল 100টা টপিক দিয়েছিলাম তোমাদেরকে, এবং আরেকটা দিয়েছিলাম রুটিনের ভিডিও, যে কিভাবে তোমার পড়াটা শুরু করা দরকার, কোন দিন কতটুকু পড়বা, কোন সাবজেক্ট পড়বা লিখিয়ে দিছি। হ্যাঁ, সো এটা কিন্তু কেউ মিস দিও না। তো এই টপিকটা হচ্ছে ব্যাকরণ থেকে আসছে, পদের। হ্যাঁ,
যেমন তেমন, এই যে যে কানেক্টেড সর্বনামগুলো, যে সে, যেমন তেমন, যেমন কি যে পড়াশোনা করে সে গাড়ি ঘোড়া চড়ে, এই যে এবং সের ভিতরে একটা কানেক্টিভিটি আছে না, একে অপরের উপরে নির্ভরশীলতা আছে না, এই জন্য এই ধরনের সর্বনামকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা গেল। এবারে আমরা 13 নম্বরটা দেখি। 13 নম্বরটা বলা হয়েছে জলধির উচ্চারণ। তাহলে এটাও হচ্ছে আমার ব্যাকরণ থেকে আসছে। হ্যাঁ, ব্যাকরণের হচ্ছে 4 নম্বর কোশ্চেন। ব্যাকরণের টপিকের নাম হচ্ছে কি উচ্চারণ। বানান এবং উচ্চারণ, এইটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে। বানান এবং উচ্চারণ, এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা বানান থেকে উচ্চারণ থেকে আসছে জলধি, এটা উত্তর হবে জলধি, মানে সঠিক উচ্চারণটা। হ্যাঁ, উচ্চারণের ক্লাস সব আসবে সিরিয়াস আকারে, টেনশন করিও না। এরপরে দেখো আমাদের 14 নাম্বার যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়। দুইটা টপিক কোনো মিস নাই। এক হচ্ছে মুখস্থ আইটেমে পারিভাষিক শব্দ, এ আসবেই। হ্যাঁ, মুখস্থ আইটেমে পারিভাষিক শব্দ আসবেই। আর ব্যাকরণে আভিধানিক ক্রম, আভিধানিক ক্রম। এখন এইটা শুনে অনেকের কাছে নতুন লাগতেছে, আভিধানিক ক্রম বিষয়টা কি বুঝাই দিই। ইংরেজিতে যখন তোমরা ডিকশনারি খোলো, অনেকে খোলো না, এখন তো ফোনের মধ্যেই পাওয়া যায়, তাই না? তো ইংরেজিতে যে ডিকশনারি তোমরা পড়ো, সেই ডিকশনারির ভিতরে দেখবা যে এ দিয়ে যে শব্দগুলো শুরু, সেগুলো প্রথমে আছে, তারপরে বি, তারপরে ছি। তো এরকম বাংলায়ও না কিছু নিয়ম আছে। তো সেই নিয়মগুলোতে এখন এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে সব বলা সম্ভব না, বাট তোমাকে আমি ডেসক্রিপশন বক্সে, কোথায় ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি আমারই ক্লাস নেওয়া এই টপিকের উপরে, যে কোন শব্দ, 20 মিনিটের একটা ক্লাস, হ্যাঁ, কোন শব্দ আগে বসবে। তো আভিধানিক ক্রম, এই ক্লাসটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা করে ফেলো, করে ফেললে এগুলোর উত্তর তুমি পাবা। প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে আসবে আসবে আসবে। ব্যাকরণ থেকে আমরা পাচ্ছি 5 নাম্বার প্রশ্ন এটি, তাই না? ব্যাকরণ থেকে কয় নাম্বার? 5 নাম্বার প্রশ্ন পাচ্ছি। তো দেখো এটার উত্তর আসলে এখন ক্যালকুলেশন করা সম্ভব না, দেখি কি হবে, দেখলেই পাবো, বোঝা যাবে। প্রথমটাই উত্তর হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে যারা ক্লাস করতে চাও, যারা বুঝতে চাও আভিধানিক ক্রমটা কি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমার করানো যে ক্লাস সেটা তুমি করে ফেলো, তাইলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো মূল বই থেকে আরো একটা প্রশ্ন এসেছে, বিদ্রোহী কবিতায় কোন নাম নাই? চেঙ্গিস খা, তোগলক খা, পরশুরাম, ইসরাফিল। উত্তর হবে তোগলক খা। যারা কবিতা ভালো করে পড়বে, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, যারা গল্পের প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে, ড্রামাটিক্যালি গল্প এবং কবিতাকে অ্যানালাইসিস করবে, তারা কিন্তু ভালো করবে। সহপাঠ যারা ভালো করে পড়বে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ইজিলি ফেল তো করার কোশ্চেন ওঠানো, ফেল করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল, বাংলায় ফেলের অন্যতম কারণ মূল বই। মূল বই না পড়ে হুদায় কোনো একটা তোমার কিছু গ্রামার ট্রামার টপিক পড়ে গিয়ে পরীক্ষা দিতে বসে যায়, ফেল টেল করে চলে আসে। বাংলায় কিন্তু হিউজ একটা পরিমাণ ফেল করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার তোগলক খা হবে। অন্য সবগুলো নামই আসলে বিদ্রোহী কবিতার মধ্যে আছে, মানে তোমার বিদ্রোহের প্রতীক হিসেবে চেঙ্গিস খা, পরশুরাম, ইসরাফিল, হ্যাঁ, সবারই এমন ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা ভয়ঙ্কর। হ্যাঁ, তো যাই হোক, তো এখন আমরা দেখতে পেলাম যে 15টার ভিতরে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন মূল বই থেকে আসে, তাই না? 6টা 5টা প্রশ্ন মূল বই থেকে আসে, তারপর ব্যাকরণ থেকেও 5-6টা আসে, মুখস্থ আইটেম থেকেও 2-3টা প্রশ্ন চলে আসে। সো এইভাবেই তোমাদেরকে পড়তে হবে। তো সামনের কোয়েশ্চেনগুলো যখন আমরা সলভ করব আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে তো আমাদেরকে রিটার্ন সলভ করতে হবে। রিটার্নের আগে আমি তোমাদেরকে চমৎকার একটা বিষয় দেখাই। দেখো এখানে কিন্তু সুন্দর করে একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, ছক বা টেবিল যাই বলো না কেন। তো এখানে কতগুলো ইয়ার তোমরা দেখতে পাচ্ছ, কোন সালে কোন টপিক থেকে বাংলায় রিটেন প্রশ্ন আসছে। খুবই চমৎকার অ্যানালাইসিস, ঠিক আছে? দেখো তো অনুধাবন বা সৃজনশীল এই টপিক থেকে কোন কোন বারে প্রশ্ন আসছে। এখন অনুধাবন বিষয়টা কি, আমি তোমাকে সেই বিষয়টা একটু অনুধাবন করাই। গল্পের একটা নির্দিষ্ট অংশ তুলে দিয়ে ক খ গ ঘ উ, হ্যাঁ, মোট 5টি প্রশ্ন আসে। হতে পারে এক একটি প্রশ্ন 1 নম্বর কিংবা 2 নম্বর। হ্যাঁ, ওই যে গল্পটা তুলে দেয় ওই গল্পের অংশের ওপর থেকে কোশ্চেন গুলা করা হয়। এই প্রশ্ন, এই একই জিনিস তোমার 19, 20, 20, 21, 21, 22, 22, 23, 23, 24, 24, 25, 25, 26 7 বার এসেছে। তার মানে তোমার বারেও আসবে। বোঝা গেছে? 2টা টপিক বলবো, যেই 2টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিডে আসবেই। আরেকটা কি সারাংশ বা সারমর্ম লেখা। হ্যাঁ, এই দেখো কতবার আসছে, প্রত্যেকবার এই 2টা টপিক থেকে প্রশ্ন আসে। এই টপিকের কোনো মিস নাই। হ্যাঁ, এই 2 টপিক কিন্তু আসবেই, ধরতে পারো তুমি। হ্যাঁ, এটা ফিক্সড না, বাট প্রত্যেক বছর আসে। তাহলে এই 2টা টপিকে যদি তোমার দক্ষতাটা ভালো হয়, মূল বইটা যদি ভালো করে পড়ো, রিটেনে ভালো করা সম্ভব।
সারাংশ সারমর্ম ডিপস ক্লাসরুমের মধ্যে আমি যত সারাংশ আছে এক ক্লাসে পড়াবো সবগুলা, এবং ইউনিক সিস্টেম দিয়ে পড়াবো, ঠিক আছে? সো যুক্ত হয়ে থাকো, সামনে অ্যাডমিশনে তোমাদের জন্য অন্য লেভেলের জিনিসপত্র আসতেছে যা তুমি কোথাও পাবে না, আমি শিওর দিচ্ছি। 99.99% ডিপস ক্লাসরুমে যে সারাংশের ক্লাস তোমাদের আসবে, রিটেনের ফ্রি ক্লাস, সেইখানে তুমি ডেফিনেটলি ওইখান থেকেই প্রশ্ন পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আমি তোমাদেরকে বলতেছি জয়েন হয়ে থাকো, হ্যাঁ? এরপরে বাকি একটা কিংবা দুইটা অপশন আছে, কারণ এখানে 2 মার্কের দেয় বেশিরভাগ ক্ষেত্রে, বা 1 মার্কও দেয়। এখানে 10 আর এখানে 5 থাকে, 15, আর আছে কত 5। এইটা ফ্লাকচুয়েট করে, বিভিন্ন বারে বিভিন্ন বিষয় আসে। যেমন অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ থেকে প্রশ্ন আসে, যে বাক্য তুলে দেয় কিংবা তোমার প্যাসেজ তুলে দেয়, সেটাকে শুদ্ধ করে লিখতে হয়। বাক্য দিলে প্রত্যেকটা 1 নম্বর, 5টা বাক্য থাকে, বাক্য শুদ্ধ করে লিখতে হয়। এইচএসসি পরীক্ষার বোর্ড প্রশ্ন পড়লেই হয়, আর কিছু পড়া লাগে না, হ্যাঁ? এরপরে দেখো ভাব সম্প্রসারণ থেকে 2বার প্রশ্ন আসছে। পেজ কিন্তু লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় তুমি লিমিটেড পেজ পাবা। কতটুকু পেজ পাবা এটা সামনেই কোশ্চেনটা সলভ করব। অনুবাদ থেকে 3বার প্রশ্ন আসছে। বঙ্গানুবাদ, বাংলায় অনুবাদ করা, এটা হচ্ছে তোমার দক্ষতার উপরে, হ্যাঁ? তোমার দক্ষতাটা কতটুকু সেই অনুসারে তুমি নাম্বারটা পাবা। এরপরে বাক্য গঠন থেকে কয়বার? 2বার প্রশ্ন আসছে। রিসেন্টলি আরো কিন্তু একবার বাক্য গঠন থেকে প্রশ্ন আসছে। শব্দ কিংবা বাগধারা কিংবা কোনো কিছু একটা দিয়ে বলবে এই শব্দটা দিয়ে বাক্য গঠন করো। ক্লিয়ার? পদ পরিবর্তন, ওই যে বিশেষ্যকে বিশেষণে পরিবর্তন, বিশেষণকে বিশেষ্যে পরিবর্তন, যেমন জ্ঞানী হচ্ছে বিশেষণ, জ্ঞান হচ্ছে বিশেষ্য। তো এই যে এগুলো আসলে তোমরা বুঝবা পদের ক্লাস করলে। তো সর্বমোট 30 নম্বর। সো আমি বুঝাইতে পারছি যে কোথা থেকে প্রশ্নগুলো আসে। এই কয়েকটা টপিক, অপপ্রয়োগ, ভাব সম্প্রসারণ, অনুবাদ, বাক্য গঠন, পদ পরিবর্তন, এগুলো হচ্ছে তোমার বলতে গেলে আর কি এক্সট্রা হিসেবে, বাট এই 3টা টপিক খুব ইম্পর্টেন্ট। অনুধাবন, সারাংশ এবং সারমর্ম, এই 3টা টপিক থেকে তোমাকে পড়তেই হবে। তো এবার আমরা রিটেন কোশ্চেনটা একটু সলভ করি। কোন সালেরটা? অবশ্যই 25-26 রিসেন্ট ইয়ারেরটা রিটেন, হ্যাঁ? তো এইটা একটু খেয়াল করো। আমি প্রথমে তোমাকে বলছিলাম অনুধাবন প্রশ্ন আসে, হ্যাঁ? 1 নম্বরে এই যে অনুধাবন প্রশ্ন দিয়ে 5টা কোশ্চেন আসছে। ক্লিয়ার? ব্যাপারটা আমি তোমাকে বলি, এই বিষয়টা তোমাকে কেউ বলবে না। অনুধাবন প্রশ্ন হচ্ছে যত কঠিন আছে প্যাসেজের, সেই জায়গাটাকে ফোকাস করে করা হয়। সবচাইতে বেশি কঠিন যে অংশটা, সেই অংশটা তোমাকে তুলে দিয়ে বলবে যে এইখান থেকে এই কোশ্চেনের অ্যান্সার করো। সো আমরা প্রথম কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের প্রশ্নের উত্তর জানা মেইন উদ্দেশ্য না, প্রশ্নের প্যাটার্ন বোঝা কিন্তু আজকে মেইন উদ্দেশ্য, ঠিক আছে? তারপরে প্রথমটা আমি ভালো করে সলভ করি, যাতে করে বুঝতে পারো, টেস্টটা নিতে পারো কোন লেভেলের কোশ্চেন তোমার আসবে, হ্যাঁ? ভালো করে টেস্টটা তুমি নিতে পারো যে কোন লেভেলের কোশ্চেন তোমার জন্য আসতেছে। সরি ফর দ্যাট, ওই যে লাইটটা একটু অফ হয়ে গেছিল। ক্লিয়ার? এটা অন করে নিলাম। তো চলো আগে আমরা একটু এটা ডিটেইলস পড়ি। এটা একটা প্রবন্ধের অংশ। আমার বলিতে দ্বিধা নাই, আমি আজ তাহাদেরই দলে যাহারা কর্মী নন ধ্যানী। তার মানে কি? তিনি হচ্ছে কর্মী নন, মানে নজরুল নিজের কথা বলতেছে ধ্যানী মানে কি? যারা চিন্তাবিদ, হ্যাঁ, চিন্তাবিদ, ঠিক আছে? বা হচ্ছে যারা চিন্তা ভাবনা করে এই টাইপের, হ্যাঁ? এখন তিনি বয়স হয়ে গেছে, এই আর কি। তিনি একটা যুব সমাজের সম্মেলনে গিয়ে আসলে সেখানে এরকম বলেছিল, আমি আজকে চিন্তাবিদের দলে। যাহারা মানব জাতির কল্যাণ সাধন করেন সেবা দিয়া কর্ম দিয়া, তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন। মানে বলতেছে যে যারা সেবা দিয়ে কর্ম দিয়ে এই যে চিন্তাবিদ, হ্যাঁ, তারা অবশ্যই ক্ষুদ্র নন। ইহারা থাকেন শক্তির পিছনে রুদির ধারার মতো গোপনে। দেখো শক্তির পিছনে, এখন দেখো তুমি এগিয়ে যাচ্ছ, তার পিছনে আসলে কিন্তু চিন্তাবিদেরা অনেক কিছু থাকে। তো তুমি যারা শুধু কাজ করতেছে ফিজিক্যালি, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যারা হচ্ছে শারীরিক কসরত করতেছে, তারাই যে শুধু গুরুত্বপূর্ণ এমন না। যারা ইন্টেলেকচুয়াল পার্সন, চিন্তাবিদ, তারা কিন্তু মানুষকে প্রভাবিত করতে পারে। যেমন খেলায় 11 জন ফুটবলার খেলে, কিন্তু পেছনে থাকে কোচ। তো এইটাই বলতেছে যে পিছনে রুধির ধারার মতো থাকে, রক্তের মতো, যে তোমার শরীরটা চালাইতেছে কিন্তু রক্ত না গেলে শরীরের সেই অংশ পচে যাবে, কিন্তু এই রক্তকে দেখা যাচ্ছে না। তো চিন্তাবিদরা এমন সবার পেছনে থাকেন। ক্লিয়ার? ফুলটির মাঝে মাটির মমতা রসের মতো অলক্ষ্য, মানে তারা একদম লুকিয়ে থাকে, যে ফুলের মধ্যে যেমন মাটির রস আছে, তা দিয়েই তো ফুল বেঁচে থাকে, কিন্তু সেটা দেখা যায় না। তো নিজের কথা বলতেছে, আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার, কাহারও ভালো লাগিলেও গায়, না লাগিলেও গাহিয়া যায়। এখন এই কবি নিজেকে প্রথমে বলছে যে চিন্তাবিদ আমি, হ্যাঁ, আমি হচ্ছে
চিন্তাবিদ, এবং তিনি হচ্ছে কি, তিনি তার প্রথমে চিন্তাবিদদের গুরুত্বটা বুঝাইছে, বুঝায় বলছে আমি হচ্ছে আপন মনে চিন্তা করি, গান গাই, আপন মনে চিন্তা করি, আপন মনে হচ্ছে তোমার কি করি, সাহিত্য চিন্তা রচনা করি। এ থেকে হয়তো কারো যদি উন্নতি হয়, কারো যদি চিন্তা আসে যে চেঞ্জ হব, সেইটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা কিন্তু তার উদ্দেশ্য না। তিনি যে চিন্তাগুলো করেন সেগুলো হচ্ছে মূলত তার মনের একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে, যে মানসিক একটা ব্যাপার স্যাপার, যে আমি ওর জন্য চিন্তা করতেছি, চিন্তা করে দেশ পরিবর্তন করব, ওরকম না, মানে কাইন্ড অফ স্বভাব। হ্যাঁ, যারা চিন্তা করবে তাদের ব্যাপারটা হচ্ছে স্বভাবই এরকম, যে কারো ভালো লাগলেও গায়, না লাগলেও গায়, এই গাওয়াটা হচ্ছে আসলে মূলত তাদের চিন্তা করা। তো এইখানে প্রবন্ধটার নাম হচ্ছে যৌবনের গান। বেশ কঠিন জায়গাটাই দিবে, আমি তোমাকে বারবার বলতেছি। ইনি মূলত বলতেছে যে চিন্তাবিদদের গুরুত্ব আছে, তারপরে বলতেছে আমার যখন ইচ্ছা তখন আমি চিন্তা ভাবনা করি, এবং তারপরে তিনি একটা গান গেয়েছেন, জয় গান। কাদের জয় গান? যৌবন বা তোমার হচ্ছে যে তারুণ্য শক্তি, তাদের জয় গানটা গেয়েছেন। তো এইটাই আর কি। হ্যাঁ, বায়োস্ফিংয়ে যখন বেচারা গানের পাখিকে তাড়া করে, তীক্ষ্ণ চঞ্চু দিয়ে আঘাত করে, তখন সে এক গাছ হইতে আরেক গাছে গিয়ে গান ধরে। তার মানে ওই যে বলতেছে বায়োস হচ্ছে কাক, আর ফিঙে হচ্ছে ওরকম হিংস্র পাখি। যদি কোকিলকে তারা তাড়া করে, তারপরেও কিন্তু কোকিলের গান গাওয়া থামাইতে পারে না। ঠিক একইভাবে লেখক, তার কথা তিনি বলবেনই, কেউ তাকে থামাইতে পারবে না, কারণ তার লেখা, তার চিন্তা করা, এগুলো কিন্তু তার স্বভাবের মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহার হাসিতে গান, কান্নায় গান, মানে কি, যারা চিন্তাবিদ, যারা লেখক, তারা সব সময় গান গায়, তাই না? সেই গান কিসের গান? চিন্তা, তাদের ফিলসফি, তাদের দর্শন, তাদের কবিতা, তাদের উপন্যাস, তাদের প্রবন্ধ, তাদের লেখনী, হ্যাঁ, তাদের কলাম, এইসব। যে গান করে আপন মনে আনন্দে যদি তাহাতে কারো অলস চন্দ্রা মোহ নিদ্রা টুটিয়া যায়, টুটিয়া মানে উঠে যায়, তা একান্ত দৈব। মানে বলতেছে যে চিন্তাবিদেরা চিন্তা করবে, কিন্তু এর ফলে যদি কাহারও অলস তন্দ্রা মানে ঘুম আলসেমি কেটে যায়, কেউ যদি চেঞ্জ হয়, তাহলে সেটা ব্যক্তিগত বা ভাগ্যক্রমে হয়ে গেছে। যারা চিন্তা করে, যারা লেখে, তারা আপন মনেই লেখে, কাউকে চেঞ্জ করার জন্য লেখে না। ক্লিয়ার? যৌবনের সীমা পরিক্রমণ আজও আমার শেষ হয় নাই, কাজেই আমি যে গান গাই তাহা হলো যৌবনের গান। ওই যে বললাম যে তিনি নিজেকে বলতেছে আমার এখনো যৌবন শেষ হয় নাই। মানুষের চিন্তার মধ্যেই আসলে তারুণ্য থেকে যেতে পারে। হ্যাঁ, চিন্তার মধ্যেই তারুণ্য থাকতে পারে। মানুষের চিন্তা ভাবনা উন্নত হয় যদি, তাহলে সেটাকেই তুমি তারুণ্য বলতে পারবা। তুমি বয়সের ফ্রেমে ইয়ে করতে পারবা না, যৌবনকে আটকাইতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এইরকম। হ্যাঁ, তো তিনি বলতেছে যে চিন্তাবিদেরা চিন্তা করে, তারপর হচ্ছে গান গায় আপন মনে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, যে কারো যদি চেঞ্জ হয় সেইটা কোনো ডিরেক্টলি আসে না। এবং তিনি কাদের জয় গান গাচ্ছেন? যৌবনের গান। তারুণ্যের ভরা ভাদরে আমার গান জোয়ার আনিয়া যদি থাকে তাহা আমার অগোচর। মানে কি, হয়তো আমি একটা লিখছি, এটা নিয়ে বিশাল বিদ্রোহ মনোভাব হয়ে গেল, বা বিশাল একটা আন্দোলনের স্লোগান হয়ে গেল, এটা আসলে তার উদ্দেশ্য প্রণোদিত থাকে না। এইরকম যেদিন সাগরে জোয়ার জায়গায়, মানে যে চাঁদ, এটা হবে যে চাঁদ সাগরে জোয়ার জায়গায়, সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ, মানে না জানা, মানে এখনো জানে না। দেখো, চাঁদের কারণে জোয়ার ভাটা হয়, যারা ভূগোল পড়ছো তারা জানো, কিন্তু চাঁদ হয়তো এটা জানেও না, এরকম আর কি। তো ওই রকম ভাবে তিনি তুলনা করছে যে কবিরা হয়তো লিখেন আপন মনে, কিন্তু তা দিয়ে যে কত মানুষের কত কিছু হয়ে যায় সেইটা তিনি নিজেও জানেন না। সো কত কঠিন একটা প্যাসেজ তোমাকে দেওয়া হলো, হাইয়েস্ট লেভেলের কঠিন একটা প্যাসেজ তোমাকে দেওয়া হবে। প্রবন্ধে যেই জায়গা কঠিন সেইটুক তুলে দেওয়া হবে। আমি বারবার বলতেছি, গল্পে যেই জায়গা কঠিন সেইটুক তুলে দেওয়া হবে, যে কবিতা কঠিন সেইটুক তুলে দেওয়া হবে। ক্লিয়ার? কল্যাণের ধারণার সাথে আনন্দ কিভাবে সমন্বিত হতে পারে? ভালো করে কোশ্চেনটা পড়ো, খুব ডিপের একটা কোশ্চেন আসছে যে কল্যাণের সাথে আনন্দের সম্পর্ক কি। আচ্ছা, লেখক আনন্দ পায় কি? লেখক আনন্দ পায় হচ্ছে তার চিন্তা করার মাধ্যমে, তাই না? এই চিন্তা আবার মানুষের মনের মধ্যে কিন্তু কল্যাণ আনতে পারে, তাই না? কল্যাণ আনতে পারে। সো এই যে মানুষের উপকার করার মধ্যে একটা আনন্দ, মানুষের উপকার করার মধ্যে যে একটা আনন্দ, হ্যাঁ, সেই আনন্দ দুটাকে রিলেট করতে হবে তোমাকে, যে কল্যাণের সাথে আনন্দ কেমনে আছে। মনে করো যে একজন আনন্দের জন্য গান লিখলো, সেইটাও কল্যাণে লাগতে পারে মানুষের। আবার মানুষের কল্যাণ আমি করলাম, সেখানে আমার আনন্দটা লাগতে পারে। সো কল্যাণের ধারণার সাথে আনন্দ কিভাবে সমন্বিত হতে পারে, আশা করে বুঝতে পারতেছো কত ডিপের কোশ্চেন আসছে। দেখছো, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, বুঝিয়ে লেখো। এই যে তাহারা কারা? তারা চিন্তাবিদ। এই যে আজ আমি তাদের দলে, যারা কর্মী নন, তারা হচ্ছে ধ্যানী, তাইলে তাদের হাসিতে গান, কান্নায় গান, মানে কি, তার
মানে স্বভাবই হচ্ছে গান লেখা, তার স্বভাবই হচ্ছে গান লেখা। তিনি যদি দুঃখ পান তাইলেও গান লিখবে, তিনি কষ্ট পান তাইলেও গান লিখবে, তাকে তুমি যদি তাড়া করো তাহলেও গান লিখবে। ব্যাপারটা বুঝিয়ে লিখতে হবে তোমাকে। হ্যাঁ, রুধির শব্দের দুটি প্রতিশব্দ মানে সমার্থক শব্দ। রুধির ধারা, রুধির ধারা মানে হচ্ছে রক্তের ধারা। এখন রুধির মানে যে রক্ত, এটা তো তোমাদের জানা হচ্ছে একটু রক্ত। আরেকটা বিষয় সেটা হচ্ছে রুধির, সেটার আরেকটা যদি আমি লিখি তাহলে হবে শোণিত। এই যে এই দুইটা লিখতে পারলেই তুমি 1 মার্ক পেয়ে যাচ্ছ। শব্দের অর্থ লেখো। চঞ্চু আর পরিক্রমণ। পরিক্রমণ মানে তো পরিভ্রমণ, চারদিকে হচ্ছে তোমার ভ্রমণ করা। আর একটা বিষয় বললো সেটা হচ্ছে চঞ্চু মানে ঠোঁট। হ্যাঁ, এরপরে দেখো পদ নির্ণয় করো। ওয়াকিফ আর অগোচরের পদ নির্ণয় মানে কত ইন ডিটেইলস এর কোশ্চেন। দেখছো এর ভিতরে ওয়াকিফ শব্দটা ছিল না, না ওয়াকিফ। না ওয়াকিফ মানে কি, মনে করো সাদ তার শক্তি সম্পর্কে না ওয়াকিফ, তাহলে এই না ওয়াকিফ মানে কি, না জানা। তাহলে এই সে জানে না, এটা তার একটা অবস্থা বোঝানো হচ্ছে না, বা দোষ গুণ বোঝানো হচ্ছে না, অবস্থায় বোঝানো হচ্ছে, না জানা। হ্যাঁ, তাইলে এই না ওয়াকিফ, হ্যাঁ তাহলে এইটা কিন্তু আমার বিশেষণ হবে। ওয়াকিফ শব্দ অর্থ কিন্তু বিশেষণ হবে। এরপরে দেখো বলছে অগোচরে। আচ্ছা, তিনি অগোচরে পালালো। অগোচরে আমি একটা লিখলাম, অগোচরে পালালো। এখন এই পালালো এইটা কিন্তু একটা ক্রিয়া। এই অগোচরে এই শব্দটা কিন্তু ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, ক্রিয়াকে আরো সিস্টেমেটিক ভাবে সাপোর্ট দিচ্ছে। যেমন সে দ্রুত দৌড়ে পালালো, তাহলে এই যে দ্রুত, এই দ্রুত কিন্তু ক্রিয়া বিশেষণ। আস্তে হাঁটো, তাহলে এই হাঁটা কাজ আর আস্তে হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো অগোচরে পালিয়ে গেল, তাহলে এই অগোচর এই শব্দটা কি, পদ নির্ণয় করলে হবে ক্রিয়া বিশেষণ। সো বুঝতে পারতেছো কোন লেভেলের কোশ্চেন আসে। আরো সামনে আমরা সলভ করবো, আরো সলভ করবো, ঠিক আছে, আরো সলভ করবো, টেনশন নাই। বাট বোঝা গেল অনুধাবনটা কেমন হয়, অনুধাবন কোশ্চেন গুলো এইরকমই হয়। হ্যাঁ, এরপরে দেখো সারাংশ। এই অনুধাবনের জন্য কিন্তু তুমি যদি 5 মার্ক হয় তাহলে একটা পেজ পাবা, 5টা কোশ্চেনের জন্য যদি 10 মার্ক হয় তাহলে এরকম 2টা পেজ পাবা, এর বেশি জায়গা তোমার জন্য নাই। এরপরে দেখো রিটার্ন 2 নম্বর আসছে সারাংশ করতে হবে। হ্যাঁ, তো সারাংশ তুমি করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গা হচ্ছে এই প্রশ্ন ধরো তোমাকে এরকম একটা জায়গায় দিয়ে দিল সারাংশ লেখো, এরকম হাফ বা তার একটু কম জায়গা তোমাকে নির্ধারণ করে দিবে, ওর ভিতরে কিন্তু লিখতে হবে। তো সারাংশ লেখার নিয়ম নিয়ে আলাদা একটা ভিডিও আসবে। সো আপাতত খালি অ্যানালাইসিস হিসেবে জানো যে সারাংশ আসে, আপাতত এইটুকু জানো যে সারাংশ পরীক্ষায় আসে 5 মার্ক, সারাংশ অথবা সারমর্ম। হ্যাঁ, এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে। 3 নম্বর বলা হয়েছে শুদ্ধ করতে হবে। তো এই শুদ্ধটা প্যাসেজ আকারে আসছে, তার মানে তুমি যতটুকু কারেকশন করতে পারবে সেই অনুসারে নাম্বার। সো আমি একবার একটু তোমাদেরকে দেখাই, মানে যতটুকু দেখে আমার কি কি ভুল পড়ে। পুত্রের পত্র পড়িয়া তিনি বিস্মিত হলেন, এই দেখো বিস্মিত বানান ভুল আছে, বিস্মিত বানান ভুল, তাই না, এটাকে সঠিক করে লিখতে হবে। এখন উত্তরের দিকে না যাই, জাস্ট আমরা একটু হালকা পাতলা ধারণাটা নেই। পুত্রের পত্র পড়িয়া বিস্মিত হলেন, পড়িয়া বিস্মিত হলেন, দেখো সাধু ভাষা পড়িয়া আর হলেন হচ্ছে চলিত ভাষা, তাহলে পড়ে হবে, তাই না, সবগুলো চলিত অথবা সবগুলো সাধুতে লিখতে হবে। আচ্ছা ভালো কথা, চিঠিতে ভৌগোলিক বানান ভুল আছে, গয়কারে গো হয়, তাই না, তাহলে এই একটা বানান ভুল পাইলাম। মনস্তত্ত্ব বানান ভুল আছে, ঠিক আছে, এই বানানটা ভুল পাইলাম। হ্যাঁ, তারপর হচ্ছে বিভীষিকা বানান ভুল আছে, যে এরকম হবে, তাই না, এইটা এরকম হয়। তো এই বিভীষিকা বানান এগুলো অশুদ্ধ, তাহলে এই দেখছো কতগুলো কারেকশন আসতেছে। ভাষার এ দীনতা, এই যে দীনতা বানান দীর্ঘিকার হয় না, উত্তরের দিকে বেশি ফোকাস না করি, তাহলে এই যে ব্যথিত এই বানানো দেখে একটা ভুল পাইলাম, আকার হয় না ব্যথিত বানানে। হ্যাঁ, ভবিষ্যৎ এই বানানটা ভুল ছিল, কোশ্চেন এখানে সঠিক করে ফেলছে আমরা জানি না। দর্শনে তিনি আতঙ্কিত হলেন, সিদ্ধান্ত নিলেন পড়াশোনার, এটা পড়াশোনা না পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা, পড়াশোনার এইখানেই সমাপ্তি করবেন, এখানেই সমাপ্তি করবেন, এখানে সমাপ্তি হবে না, এখানেই সমাপ্তি করবেন। তাহলে দেখছো কতগুলো ভুল টুল পাইলাম। এরকম তুমি তোমার মতো কারেকশন শিখবা, কারেকশন করবা, দেখবা অনেক কিছু পাবা। যখন তুমি বানান পড়বা, উচ্চারণ পড়বা, অটোমেটিক্যালি কারেকশন পাবা। 5 মার্ক ছিল। এন্ড ফাইনালি এইটা বাক্য গঠনের একটা ব্যাপার স্যাপার আসছে, বাক্য রচনা করতে হবে, বাগধারার অর্থ লেখা আবার বাক্য রচনা। তো বাগধারা কি 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 আছে দেখো, এই যে অবরে সবরে, এটা হচ্ছে যখন তখন আর কি। হ্যাঁ, তারপরে দেখো শরতের শিশির, সুসময়ের বন্ধু, উজানের কই, সহজে যা পাওয়া যায়, গাছ পাথর, হিসাব নিকাশ, 99 ধাক্কা, সঞ্চয়ের ইচ্ছা বা প্রবৃত্তি, এরকম বোঝায়। তো এইগুলার না তুমি যখন বাগধারা পড়বা, এগুলো সবগুলো বাগধারার ভেতরে আছে। তো তুমি একটা শরতের শিশির দিয়ে যখন তোমাকে বলবে একটা বাক্য রচনা, তুমি পারবা না যে তার বন্ধু ঠিক শরতের শিশির,
তার বন্ধু যেন ঠিক শরতের শেষে, মানে সুসময়ের বন্ধু। গাছ পাথর হিসাব নিকার, তার কাজকর্মের কোনো গাছ পাথর নেই, একদম মানে সিম্পল। 99 ধাক্কা, বুড়ি 99 ধাক্কা সামলাতে গিয়েই জীবনে কোনো আরামায়েশ করতে হলো না, মানে অনেক বেশি সঞ্চয় করতে চায়। সো এইরকম বাক্য গঠন আসতে পারে, 2বার আসছিল, খুব ইম্পর্টেন্ট টপিক। এইখানে তোমাদের 5 নম্বর ছিল, বোঝা গেছে? সো খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। সো বাগধারা তোমাদের প্রশ্নে প্রত্যেক বছর আসে এমসিকিউতে, বাট এই বছর যেহেতু তোমার ইসের ভিতরে দিয়ে দিছে, তোমার হচ্ছে কি বলে সুন্দর করে রিটেনের মধ্যে দিছে, এই জন্য আর ইসের মধ্যে দেয় নাই। তো আমরা মোটামুটি রিটেন নিয়ে খুব ভালো একটা অ্যানালাইসিস কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? রিটেন নিয়ে খুব ভালো একটা অ্যানালাইসিস আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি যে খুব সুন্দরভাবে রিটেন কোশ্চেনটা কিভাবে আসে, কতটুকু জায়গা থেকে, এই জায়গাগুলো মনে করো তুমি এরকম হাফ পেজের মতো পাবা, হাফ পেজ, ঠিক আছে? তার বেশি না, হাফ পেজের মতো জায়গা পাবা, ঠিক যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকু জায়গায় পাবা, হ্যাঁ। তো আশা করি রিটেন নিয়ে বুঝলা যে সারাংশ পড়তে হয়, সারমর্ম পড়তে হয়, অনুধাবনমূলক প্রশ্ন 2 মার্কের যেগুলো আসে ব্যাক মার্কের সেগুলো পড়তে হয়, পাশাপাশি কয়েকটা অ্যাডিশনাল টপিক আছে সেইগুলো তোমাদেরকে পড়তে হয়, তাইলেই কিন্তু রিটেনে ভালো করা সম্ভব। এবং রিটেনের কথা যদি বলি, নাম্বার কত ভালো, 10 পাইলে ভালো, 12 পাইলে মোটামুটি ভালোই, 13 পাইলে অনেক ভালো, 15 পাইলে টপ, বুঝছো? এই হচ্ছে রিটেনের হিসাব নিকাশ। তো আমরা একটা কোশ্চেন অলরেডি সলভ করে ফেলেছি, আরো একটা প্রশ্ন আমরা সলভ করব, সেটা হচ্ছে 24-25 সেশন। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে, এখানে লক্ষ্মী শব্দটি কোন পদ? আচ্ছা, টপিক তো ব্যাকরণ হালকা পাতলা বুঝতেছি, কিন্তু এই লাইন আসা কোথায়? মূল বইয়ের ভেতরে। তুমি এটাকে মূল বইয়ের ভিতরে টপিক হিসেবেই ধরবা, কারণ আমি তোমাকে বলি যে মূল বইটা গ্রামাটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। এখন এই শব্দটা কোন পদ, এটা কিন্তু প্রায়ই আসে যে মূল বইয়ের ভিতরে একটা লাইন তুলে দিচ্ছে, সেইখান থেকে তোমাকে বলবে ওইটা কোন পদ, মানে ব্যাকরণকে মূল বইয়ের সাথে কানেক্ট করে দিবে। সো এটাকে আমরা ধরবো মূল বই থেকে একটা টপিক আসছে, হ্যাঁ। তো রাবণ অনুজ মানে হচ্ছে রাবণের ভাই, আর রাবণ আত্মজ, আত্মজ মানে হচ্ছে পুত্র, রাবণের ভাই মানে কি? ওই যে বিভীষণ, লক্ষ্মী রাবণ আত্মজে মানে কি? রাবণের পোলার দিকে তাকায়, লক্ষ্য করে তাকায়, তাহলে এই লক্ষ্যটা কি? কাজ না, তাকালো, তাহলে এটা কি? ক্রিয়া। সো বোঝা গেছে কত ডিপ পড়া লাগবে, মূল বই কত ডিপ পড়া লাগবে। তাহলে মূল বই থেকে অলরেডি এক কোশ্চেন, ঠিক আছে? প্রথম কোশ্চেনটাই মূল বই থেকে আসছে। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখো, বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই যে এইটা আসলে এখানে একটা গ্যাপ ছিল, হ্যাঁ। এটা মূল বই থেকে একটা প্রশ্ন। কোথা থেকে আসছে? মূল বই, রেইনকোট গল্পের ভিতরে গদ্য, হ্যাঁ। রেইনকোট গল্পের ভিতরে তোমার এরকম একটা লাইন ছিল যে বৃষ্টির মধ্যে পাকিস্তানিরা হচ্ছে তোমার একটু নামবে না, এই জন্য বলা হয়েছে বাদলায় বন্দুক বাদক তোমার হচ্ছে বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না। তো এইরকম মূল বই থেকে খুব কমন পাবা তোমরা, ঠিক আছে? মূল বইটা যদি তুমি অ্যানালাইসিস করতে পারো অনেকগুলো কমন পাবে, হ্যাঁ। এরপরে আমরা পড়বো 3 নম্বর কোশ্চেনটা। দেখো 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠস্বর যেন তাহারই, এইটাও একটা গ্যাপ আছে, হ্যাঁ। চেহারা, এইটা হচ্ছে তোমার অপরিচিতা গল্পের ওই যে গলার স্বর শুনে প্রেমে পড়ে না, সেই রকম একটা বিষয়। তো টপিকটা কি? টপিকটা হচ্ছে তোমার মূল বই, টপিকটা মূল বই। মূল বই থেকে কয়টা কোশ্চেন পাইলা তুমি? 3টাই মূল বই থেকে আসছে। তো মূল বইটা কত বেশি ইম্পর্টেন্ট আশা করি তুমি বুঝতে পারছো, যে মূল বইটা কোনো মতেই তুমি কম গুরুত্ব দিয়ে পড়লে পাশ করতে পারবা না। মানুষের মধ্যে যা অন্তরতম, অন্তরতম হচ্ছে হৃদয়ের প্রতিচ্ছবি, মনের প্রতিচ্ছবি, আর অনির্বচনীয় মানে যা তুমি ভাষায় প্রকাশ করতে পারবা না, হ্যাঁ, মানে অন্য লেভেলের নিজেকে রিপ্রেজেন্ট করে, সেইটা হচ্ছে গলার স্বর। তো এই স্বর শুনেই কিন্তু প্রেমে পড়ছিল, তাই না অনুপম? তো এরকম কিন্তু তোমাদের ভাইয়ের সাথেও একবার হয়েছিল, ঠিক আছে? যাই হোক না কেন, এটা সেই গল্প এখন না চাই। তাহলে অন্তরতম এবং অনির্বচনীয়, ক্লিয়ার? লেখকের মতে কণ্ঠস্বর যেন তাহারই চেহারা। বোঝা গেছে মূল বই থেকে কিভাবে কোশ্চেনটা আসলো? ওকে। এরপরে ওই যে বলছিলাম তোমাদেরকে, এই কোশ্চেন প্রত্যেক বছর আসে, ব্যাকরণের একটা ইম্পর্টেন্ট টপিক, এবং এইখান থেকে প্রত্যেক বছর আসে যে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। ক্লিয়ার? এইটা প্রত্যেক বছর বাবা লিঙ্ক আছে, লিঙ্ক আছে হচ্ছে ডেসক্রিপশন বক্সে, আবেদনিক ক্রমের ক্লাসের লিঙ্ক দেখে নাও, বুঝতে পারবা। এটার উত্তর হচ্ছে প্রথম হবে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এটা মানে পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু নিয়ম কানুন ক্যালকুলেশন বুঝতে হলে ওই ভিডিওটা দেখে আসো, যাও। তাহলে 4 নম্বরটা এই একটা পাইলাম ব্যাকরণ থেকে, 3টা পাইছি মূল বই থেকে, তাই না? এবারে আমরা পড়বো 4 নম্বর কোশ্চেন। ক্রমাগত ভুল করো না, বাক্যটিতে ক্রমাগত শব্দটি, আমি তোমাকে কি বলছি? ক্রিয়া,
কাজ করা, কাজ করাকে যারা মডিফিকেশন করবে তারা কি ক্রিয়া বিশেষণ না? যেমন দ্রুত হেঁটো না, হাঁটা হচ্ছে কাজ। তাইলে এই যে দ্রুত শব্দটি ক্রিয়া বিশেষণ, তাহলে দেখো ভুল করা, তাহলে এটা কাজ না, তাহলে ক্রমাগত এই যে, তাহলে এটা কি হবে? ক্রিয়া বিশেষণ। টপিক কি? পদ। টপিক কি? ব্যাকরণের পদ। দেখছো একই টপিক থেকে কিন্তু আমার প্রশ্ন আসতেছে, আগের বছরের পদ আসছিল, এইবারও পদ আসতেছে, তাই না? তাহলে ব্যাকরণের হচ্ছে 2 নম্বর টপিক, এটা মানে 2 নম্বর কোয়েশ্চেন এটা এই প্রশ্নের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি। বৈষম্য বিরোধী কোন সমাস? সমাস কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, প্রায় চলে আসতে পারে। এইটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ব্যাকরণ থেকে 3 নাম্বার, এবং মূল বই থেকেও কিন্তু অলরেডি 3টা পাইছি, তাই না? তাইলে এইটা টপিকটা হচ্ছে কি? সমাস। এগুলো ক্লাস আমি দিব তোমাদের, কোনো সমস্যা নাই। এই টপিকটা হচ্ছে সমাসের ভিতরে। উত্তর হবে তৎপুরুষ, মানে ষষ্ঠী তৎপুরুষ। দেখো বৈষম্য বিরোধীকে যদি আমরা ভাঙি তাহলে হবে হচ্ছে বৈষম্যের বিরোধী। হ্যাঁ, বৈষম্যের বিরোধী। তো এইখানে এই যে র উঠে যাচ্ছে না, যখন আমরা এক প্রতিকরণ করতেছি, র হচ্ছে বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, আর ষষ্ঠী বিভক্তি উঠে গেলে সেটা কি হয়? সেটা হয় হচ্ছে তোমার তৎপুরুষ সমাস। এই সমাস নিয়ে যদি কারো কনফিউশন থাকে, কোনো চিন্তা নাই, দিপস ক্লাসরুমে ভিডিও আসবে সমাসের পুরো A to Z, তুমি সমাস এখান থেকে বুঝতে পারবা। তাহলে ব্যাকরণ থেকে আমরা 3টা কোশ্চেন পাচ্ছি। হ্যাঁ, সো ভাই একটু পানি খেয়ে নিই আমাদের জন্য, ঠিক আছে? মানে তোমাদের জন্যই, তোমাদের বলার জন্য, ঠিক আছে? অনেকক্ষণ ধরে বলতেছি তো। সো যাই হোক, দেখো ক্লাস নেওয়া কিন্তু অনেক ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। হ্যাঁ, অনেক লম্বা ক্লাস যখন তুমি রেকর্ড করবা, তখন অলরেডি কিন্তু তোমাদের এর আগে একটা ক্লাস রেকর্ড করে নিলাম, যেগুলো ওই যে সিরিয়াল আগে দেবো। হ্যাঁ, সিরিয়ালে টপিকগুলো দিয়ে দিছি। হ্যাঁ, সেই টপিকগুলোর ক্লাস দিব, যেমন প্রথমে ধ্বনি ক্লাস আসবে, তারপরে হচ্ছে বর্ণের ক্লাস, এইসব ক্লাস সব যা আছে সবকিছু রেকর্ড করতেছি তোমাদের জন্য। এই অ্যাডমিশন ব্যাচ দীপস ক্লাসরুমে বহুত কিছু পাবে। হ্যাঁ, দীপস ক্লাসরুমে তোমরা বহুত কিছু পাবে, এবং বাংলা প্রথমে দেবো আমি, যেহেতু বাংলা স্পেশালাইজড টিচার আর কি, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াইছি, এর জন্য বুঝলাম আর কি যে বাংলায় আমার বিশেষায়িত জ্ঞান একটু বেশি, ঠিক আছে, অন্য সাবজেক্টের তুলনায়। ঠিক আছে, তারপরে অন্য সাবজেক্ট আমি কম পারি তা না, সব ভালো পারলেই তুমি চান্স পাওয়া, আদারওয়াইজ তো পাবা না, তাই না? তো ওইটাই তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অবশ্যই সব সাবজেক্টই পারতে হবে। তো দীপস ক্লাসরুম সাবস্ক্রাইব করে ফেলো, কারণ ওর ভিতরে হচ্ছে ক্লাস যাবে সব। এরপরে 7 নম্বর প্রশ্ন, পোর খাওয়া এর অর্থ কি? এটা হচ্ছে বাগধারা, পার পাওয়া আর কি, এরকম প্রতিকূলতা পেরোনো। হ্যাঁ, তাহলে এটা কোথা থেকে আসছে? মুখস্থ আইটেম থেকে আসছে। টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে বাগধারা। এগুলো তোমরা পড়বে অ্যাডমিশনে। হ্যাঁ, এরকম মুখস্থ কোশ্চেন প্রত্যেকবারই থাকে, যেমন আগের বার 2-3টা পাইলাম, এবারও পাচ্ছি, তাই না? ব্যাকরণ থেকে আমাদের কোশ্চেন নাম্বার 4, অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ। টপিক কি? ব্যাকরণ। কোন টপিক? উচ্চারণ। উচ্চারণ আগের বারও আসছে, এবারও আসতেছে, তাই না? তাহলে অধ্বনির বিবৃত মানে অ এর উচ্চারণটা অ এর মতোই হবে, এইটা মানে বিবৃত। হ্যাঁ, তো ব্যাপারটা কেমন দেখো, অতুল এর উচ্চারণ কিন্তু ও এর মতো হবে, কারণ পরে যদি অ এর পরে যদি রস্যকার থাকে পরের শব্দে, তাহলে সেই উচ্চারণটা ও হয়ে যায়। অধীর যদি রস্যিকার থাকে, তাহলে এটার উচ্চারণ কিন্তু ও দিয়ে শুরু হবে, অধীর। করুণ, দেখো এটা পড়লেই বুঝতেছো তুমি, এই যে ও আছে, কো কো আছে, তাই না? কিন্তু অনেক, এটা কিন্তু অনিক হয় না। হ্যাঁ, এরকম কিছু না, অনেক, এটা কিন্তু অয়ের উচ্চারণ অয়ের মধ্যে আছে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ক। বোঝা গেছে? এটা কিন্তু ব্যাকরণের টপিক, একদম নিট অ্যান্ড ক্লিন ব্যাকরণ। হ্যাঁ, এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে, রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়, একটা প্রবন্ধ আছে অর্ধাঙ্গী। হ্যাঁ, সেই প্রবন্ধের থেকে এটা আসছে, তাহলে এটা হচ্ছে মূল বই। কোশ্চেন নাম্বার মূল বই থেকে কত? 4টা কোশ্চেন আসছে 9টার মধ্যে অলরেডি। হ্যাঁ, মূল বইয়ের গদ্য থেকে দেখো, মতিচুর তার রচনা, পদ্মগুচ্ছ তার রচনা, অবরোধবাসিনীও তার রচনা, সুলতানাস ড্রিম তার রচনা। এই পদ্মগুচ্ছটা হচ্ছে তার রচনা না, ঠিক আছে? উত্তর হবে খ, কোনটি রচনা নয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, বিলাসী গল্পে উল্লেখ নেই। মূল বই থেকে কত নাম্বার কোশ্চেন? মূল বই থেকে প্রশ্ন নাম্বার 5। বিলাসী গল্পে কার উল্লেখ নাই? হুমায়ুনের উল্লেখ আছে, তুগলক খাঁর উল্লেখ আছে, ভূদেব বাবু আছে, বাবরের ইয়ে নাই। দেখো, যখন হুমায়ুনের বাবার নাম জিজ্ঞাসা করে, তিনি লিখে দেন তুগলক খাঁ, ঠিক আছে? এরকম একটা লাইন ছিল, তখন এই দুইটা। ভূদেব বাবুর প্রবন্ধের কথা বলা হয়েছে, তাহলে এই বাবরের কথা বলা নাই। তাহলে এটা কোথা থেকে? মূল বইয়ের কোথা থেকে আসছে? বিলাসী গদ্য থেকে আসছে। মূল বই থেকে কত বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে, শুধু গ্রামার করলে হবে? হবে না, এই জন্য বারবার বলতেছি, ঠিক আছে?
কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। হুবহু হুবহু হ্যাঁ, হুবহু হচ্ছে তোমার ইয়ের থেকে আসতেছে, কোথা থেকে? এটা আসতেছে হচ্ছে তোমার মূল বই থেকে। 6 নাম্বার কোশ্চেন, 11টা 6টাই মূল বই। সো মূল বইয়ের গুরুত্ব অপরিসীম, বুঝছো? উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, মূল বইয়ের গুরুত্ব অপরিসীম। 6 নাম্বার কোশ্চেন হুবহু প্রবন্ধের মধ্যে আছে। আমার পথ, হ্যাঁ। তাই এবারে দেখো, সূর্যাস্ত হলো ঠিক মতো, এখানে একটু ভুল আছে, বুঝছো? এইটা হবে এ সময়ে হাল ঠিক রাখা ভার, ঠিক আছে? হাল মানে কি? এখন মনে করো 18 বছর বয়স কবিতা, এটা হচ্ছে মূল বই থেকে আসছে। মূল বইয়ের কয় নম্বর কোশ্চেন? মূল বই থেকে এই প্রশ্নে 7 নম্বর প্রশ্ন, হ্যাঁ। তাহলে এই সময় হাল ঠিক রাখা ভার, ব্যাপারটা একটু চিন্তা করো। যখন 18 বছর বয়স অর্থাৎ তরুণ থাকে, তারা নানাভাবে অন্য দিকে চলে যাইতে পারে, মাদকে চলে যাইতে পারে, কিংবা অনেক কিছু করে ফেলতে পারে তারা, তাই না? এই সময় নিজের অবস্থা ঠিকঠাক রাখা, প্রপার লাইনে চলা, সেটা কিন্তু কঠিন হয়। তাইলে এই হাল মানে বুঝতে পারতেছো তো? হাল মানে স্বপ্ন না, নাঙ্গলও না, হাল মানে আশাও না, হাল মানে দশা মানে অবস্থা ঠিকঠাক রাখা, মানে তোমার হচ্ছে কি সোজাসুজি রাখা কঠিন, হ্যাঁ। তো এইটা খুব অ্যানালিটিক্যাল একটা কোশ্চেন। তো এটা হচ্ছে 18 বছর বয়স কবিতা। যেটা বলি তোমাদেরকে বারবার বলতেছি যে পারিভাষিক শব্দ আসবে, পারিভাষিক শব্দ 100% শিওর আসবে, ঠিক আছে? প্রত্যেক বছর আসবে, এবং এইটা মুখস্থ আইটেমের মধ্যে আসবে, হ্যাঁ। কোথায় আসবে? মুখস্থ আইটেমের মধ্যে আসবে। লিটারাল শব্দের পরিভাষা কি? আক্ষরিক, একদম মুখস্থ, ঠিক আছে? এরপরে দেখো কোশ্চেন নাম্বার 14, সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা ধারা কোন সময়? দেখো মূল বই থেকে অলরেডি আমরা 7টা পাইছি, তাই না? এইটাও মূল বই থেকে, সোনার তরী কবিতা থেকে আসছে। মূল বই থেকে 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে? সকালের ওই যে আছে না, প্রভাত বেলা, এরকম বলা ছিল তোমার কবিতাটার মধ্যে, হ্যাঁ। সোনার তরী কবিতার ঘটনা কোন সময়? সকালে। তো দেখতে পাচ্ছ মূল বই থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে। এবং লাস্ট একটা দেখিয়ে, বাংলাদেশের সম্পৃক্ত রবীন্দ্র রচনা, তো এইটাও তো মূল বই। রবীন্দ্রনাথের 2টা পড়ছো, সোনার তরী পড়ছো, তারপরে হচ্ছে অপরিচিতা পড়ছো, তাই না? তো এটা হবে ছিন্নপত্র, এইটা নিয়ে হচ্ছে বাংলাদেশের কথা আসলে তিনি বলা হয়েছে এই অঞ্চলে। তাহলে 15টা প্রশ্নের মূল বই থেকে আসছে 9টা না 8টা সম্ভবত, আগেরটা কত ছিল, যাই হোক, আগেরটা কত নম্বর, যাই হোক, এইটা হচ্ছে 8 বা 7টা কোশ্চেন। তাহলে মূল বই থেকে তোমার হচ্ছে 50% প্লাস মাইনাস কোশ্চেন আসে, 50% প্লাস মাইনাস। এবং গ্রামারটাকে কিভাবে মূল বইয়ের সাথে কানেক্টিভ করে দিবে বা কানেক্টেড করে দিবে, সেটা কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারতেছো, তাই না? তো এবার একটু রিটার্নের দিকে একটু মনোযোগ দেই, কি আছে। এই দেখো একই প্রশ্ন আসে, একই প্যাটার্নে যে প্রশ্ন হবে সেটা কিন্তু এটা পড়লেই বুঝতে পারবা। এই দেখো 59টি পড়ে নিচের প্রশ্ন উত্তর, তো আগেরটাও তাই ছিল, এবারটাও তাই। এই যে তোমার অর্ধাঙ্গী প্রবন্ধের একটা অংশ তুলে দিছে, ঠিক আছে? যে তারা আসলে ঘরের ভিতরে আটকা থাকতে চায় না নারীরা, হ্যাঁ, ওই রকম বেইজে। তো তুমি এমনিই বুঝতে পারবা, একটু পড়লেই তুমি আসলে ধরতে পারবা যে আসলে কি রকম টাইপের কোয়েশ্চেন হয়েছে এটা। প্রভু গৃহ বলতে কি বোঝানো হয়েছে? প্রভু গৃহ বলতে কি, যে মেয়েরা বাপের বাড়ি অথবা স্বামীর গৃহ, এখানে প্রভুত্ব থাকে তাদের, হ্যাঁ। ফেমিনিস্ট একটা লেখক কিন্তু হচ্ছে তোমার রোকেয়া, তো সে তার একটা প্রবন্ধ থেকে আসছে। আচ্ছা, তা এটা তো লিখতে পারবা, দুর্যোগে দুর্ঘটনায় নারী প্রভু গৃহে থাকতে বাধ্য হয় কেন? একদম কমন সেন্স দিয়ে লিখবা, ক্লিয়ার? লঙ্কা কাণ্ডের কথা কোন সাহিত্যে পাওয়া যায়? হ্যাঁ, কিভাবে এই লঙ্কা কাণ্ড সংঘটিত হয়? রামায়ণে লঙ্কা কাণ্ড পড়ছো না? বিভীষণের প্রতি মেঘনাদ তোমাদের সিলেবাসে তো আছে, তো সেইটা এখানে এইখানে একটা শব্দ ছিল লঙ্কা কাণ্ড, ঘটিয়া যাবে না কি একটা ছিল, এই যে লঙ্কা কাণ্ড, কই, এই যে লঙ্কা কাণ্ড। তাহলে এই লঙ্কা কাণ্ডকে প্রত্যেকটা শব্দের অর্থ যে তুমি বোঝো, তার পিছনের ইতিহাস যে তুমি জানো, সেইটাই তোমাকে প্রমাণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা মানে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, যেমন হ্যাঁ বা আয়ের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু যখন কালের সাথে বসে বা কামের সাথে বসে, হ্যাঁ, আকাম, ঠিক আছে, তখন কিন্তু আলাদা অর্থ প্রকাশ পায়, মানে ওই পুরো তোমার শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়। তো এইটাই অর্থবাচকতা আছে, কিন্তু অর্থদ্যোতকতা নেই, মানে অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে আর কি, হ্যাঁ। বাচকতা মানে অর্থ নাই, কিন্তু অন্য অর্থকে চেঞ্জ করার ক্ষমতা আছে, ব্যাখ্যা করতে হবে। এবং অনুচ্ছেদ থেকে 2টা উপসর্গ থেকে গঠিত শব্দ খুঁজে বের করবা তোমরা, ক্লিয়ার? এরপরে দেখো বলছে শব্দার্থ, দেখো সোপান মানে কি, সিঁড়ি, কলের অফ, তারপরে কি অমানুষিক, বসন, এগুলা শব্দের অর্থ। এর ভিতরে যে এই শব্দগুলো আছে সেখান থেকে শব্দ তুলে দিয়ে বলতেছে এইগুলার অর্থ লেখো। প্যাটার্ন বুঝতেছো? গৃহ শব্দের 4টা প্রতিশব্দ, মানে এগুলো কমন সেন্স দিয়ে তুমি পারবা, ঘর, আলয়, বাড়ি,
বাসস্থান এসব লিখলেই হয়ে যায়। তাহলে এই যে গৃহ শব্দে 4টি প্রতিশব্দ লিখো। তাহলে বুঝতে পারতেছো যে প্যাটার্নটা কিরকম। দু একটা গ্রামারও কিন্তু এখানে তোমার ইনক্লুড করে দেয়, ঠিক আছে। আমাদের সময় একটা গ্রামার আসছে, আমি পারি নেই। হ্যাঁ, তো এবারে দেখো ওই যে বলছিলাম সারমর্ম তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক চলে আসছে। কত নাম্বার? 5 নম্বর। কোথায় পাবা? দীপস ক্লাসরুম। আমি তোমাদেরকে ভিডিও দিব, এখনো দিই নাই, হ্যাঁ সামনে দিব। হ্যাঁ, যে সবগুলা তোমরা আরেকটু শিখে নাও, অ্যাডমিশন সম্পর্কে আরেকটু বোঝো, হ্যাঁ তখন দিব যে সবগুলো সারমর্ম একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে। তো এই গেল। এরপরে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা ট্রান্সলেশন আসছে 5 মার্কের। ট্রান্সলেশন 5 মার্কে। ওই লেট ইন দ্য আফটারনুন পিপল পাওয়ার ইনটু দ্য স্ট্রিট অফ ঢাকা, দেয়ার মুড ইজ জুবিল্যান্ট। তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে তোমার জুলাই আন্দোলন নিয়ে ট্রান্সলেশন করতে দিচ্ছে। চমৎকার একটা কোয়েশ্চেন, ঠিক আছে। তো তোমরা ট্রান্সলেশনের জন্য মূলত আমি তোমাদেরকে বলবো বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে পরে মোটামুটি ধারণা হয়ে যাবে, ক্লিয়ার। দেখো এই জুলাই আন্দোলনে দে কিপ অন বেটিং ড্রামস, সেন্ডিং স্লোগানস অ্যান্ড বোয়িং দ্য ডাইরেক্টর, না কি আছে ডিক্টেটর, মানে এই ডিক্টেটরদেরকে সরাই দিয়েছে। তো এইসব আর কি, ঠিক আছে। তো এইটার অনুবাদটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো, কারণ যদি আমি সব লিখতে যাই তখন দেখা যাবে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো আশা করি প্যাটার্ন তুমি বুঝতে পারতেছো, অনেক কিছু ধরতে পারতেছো যে হাউ টু রিড, হ্যাঁ তো হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ, কিভাবে তোমাকে প্রিপেয়ার করতে হবে। দেন দেখো 23-24 কোশ্চেনটা আমরা একটু দ্রুত দেখে ফেলি। শুরুতেই আমাদের 100% কমন টপিক ব্যাকরণের টপিক। প্রশ্ন নম্বর 1 কোথা থেকে আসছে? ব্যাকরণ। টপিকের নাম আবিধানিক ক্রম। সলভ হচ্ছে কোথায় আছে? সলভ আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক। তো এরকম একটা হবে আর কি। তো এই আর কি উত্তরটা কই আছে? প্রথমটা আছে। এগুলো নিয়ম আছে, ঠিক আছে, এগুলো নিয়ম আমি আমার নেওয়া ক্লাস আছে, তুমি দেখে ফেলো। এরপর দেখো যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে কি হয়? ওই যে এক কথায় প্রকাশ কি মুখস্থ আইটেম। মুখস্থ আইটেম থেকেও কিন্তু 2-3টা প্রশ্ন প্রত্যেকবারই আসে। এটা হবে অকিঞ্চন। হ্যাঁ, অকিঞ্চন, ঠিক আছে। অকিঞ্চন যার কিচ্ছু নাই তাকে অকিঞ্চন বলে। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার, এটা হচ্ছে ব্যাকরণের একটা টপিক আছে, আমি তোমাদেরকে ক্লাস দিব। ব্যাকরণের একটা টপিক, সেই টপিকের নাম হচ্ছে শব্দদিত। শব্দদিত, হ্যাঁ শব্দদিতের ব্যাপারটা কি? শব্দদিতের ব্যাপারটা হচ্ছে এক শব্দ 2বার উচ্চারণ হয়, কেমন? খক খক, পিট পিট, শোষো, এইসব। তো অনুভূতিজাত কোডটা দেখো তো, খক খক করে শব্দ হয় না? এই আমি করতেছি খক খক, তারপরে ঘেউ ঘেউ, এটা তো শব্দটা অনুভূতির মধ্যে নাই, তাই না? ঝমঝম, এগুলো তো বাস্তবে শোনা যায়, কিন্তু পিট পিট, চোখ পিট পিট করতেছি, চোখ পিট পিট করতেছি, এই যে আমি চোখ না পিট পিট করতেছি, এইটা কোনো সাউন্ড না, কল্পনা। তো অনুভূতিজাত কাল্পনিক, তাহলে কি হবে এটা? উত্তর পিট পিট, তাই না? তো এটা তোমার ব্যাকরণের থেকে আমাদের এখানে প্রথম। তাহলে আমরা এখানে কি পাইলাম? মূল বই না, ব্যাকরণ থেকে আমরা প্রথম না, এটা দ্বিতীয়। ব্যাকরণ থেকে 2টা পাইছি আর একটা মুখস্থ পাইলাম এখন পর্যন্ত। এরপরে কোশ্চেনটা দেখি কি পাওয়া যায়। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হইতে থাকে। এইটা তখনকার সিলেবাসে থাকা 52 দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা। তো সেইখান থেকে আসছিল মূল বই থেকে। হ্যাঁ, মূল বই থেকে কোন রচনার উক্তি? তাহলে এটা হচ্ছে মূল বইয়ের একটা প্রশ্ন আসলো, ক্লিয়ার। এরপরে আমরা দেখি 5 নম্বরে কি আছে। 5 নম্বরে হচ্ছে অধ্যাপক শব্দের অয়ের উচ্চারণ। একটু আগে আমরা পড়ছিলাম না, সংবৃত আর বিবৃত। অয়ের উচ্চারণ যদি ওয়ের মতো হয় তাহলে সেটা কি হবে? সংবৃত। আর যদি অয়ের উচ্চারণ অয়ের মতোই থাকে তাহলে সেটা কি হবে? বিবৃত। হ্যাঁ, ও আর অ, হ্যাঁ ও আর অ, সংবৃত আর হচ্ছে বিবৃত। তাইলে এইখানে একটু খেয়াল করো, এইটার উচ্চারণ কিন্তু হবে অধ্যাপক, পোক, এরকম হয় উচ্চারণটা, ঠিক আছে। তোমরা উচ্চারণ কোর্স এসেছিতে, তাই না? আর সামনে ক্লাসে নিব তোমাদের। তো এইটা যেহেতু ও এর মতো, তার মানে এটা হবে সংবৃত। ও সংবৃত। আমি এটা একটু তোমাদের বুঝাই। অ এই যে উপরের দিকে বাড়তেছে, কিন্তু ও তার মানে কি? এইটা ঠোঁটটা একটু কম খুলতেছে, তাই না? কিন্তু অ যখন তুমি বলবা তখন বেশ এরকম লম্বা একটু ঠোঁটটা খুলতেছে। তাহলে সংবৃত মানে কি? মানে লুকায়িত। সংবৃত মানে হচ্ছে লুকায়িত, লুকায়িত। হ্যাঁ, আর বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে খোলা, বিবৃত মানে খোলা। তাহলে দেখো তো, অ খোলা না, ও মানে কি? ছোট হয়ে আসতেছে। তাইলে এইটা হবে হচ্ছে সংবৃত্ত, মানে লুকায়িত,
তাহলে অধ্যাপক শব্দে অয়ের উচ্চারণ হচ্ছে লুকায়িত। বোঝা গেছে? উচ্চারণের ক্লাসে নিয়ে ফেললাম। হ্যাঁ, এটা ব্যাকরণ থেকে আমাদের 3 নম্বর প্রশ্ন খুব সম্ভবত, বা এরকমই, হ্যাঁ 3 নম্বর। এরপর দেখো, এই কোয়েশ্চেন তো প্রত্যেকবার আসবে, পারিভাষিক শব্দ। আমি তো তোমাকে বললাম যে পারিভাষিক শব্দ থেকে কোনো মিস নাই, পারিভাষিক শব্দ থেকে কোনো মিস নাই। তাহলে এটার মানে হচ্ছে ত্রয়ী। ত্রয়ী ব্যাপারটা হচ্ছে 3টা উপন্যাস সিরিয়ালে আসে, 3টা নাটক সিরিয়ালে আসে, এইরকম বিষয়গুলোকে বলা হয় ত্রয়ী। হ্যাঁ, এরপরে দেখো প্রশ্ন নাম্বার 7, গ্যারেজ শব্দটি কোন ভাষা হতে আগত? এইটা টপিকটা ব্যাকরণের, কিন্তু আমি বলি মুখস্থ টপিক। কেন? কারণ 3টা বিষয় ব্যাকরণের ভিতরে আছে, যেমন বানান, এটা তো আমার মুখস্থ করা লাগে, মানে মুখস্থ জানতে হবে, নিয়ম তো তুমি শিখবাই, মুখস্থ করতে হয়, ঠিক আছে? আর একটা টপিক হচ্ছে এই যে তোমার কোনটা কোন ভাষার শব্দ, এটা শব্দ এর ভিতরে আছে, বাট এটা ব্যাকরণ হইলো, এটা তোমাকে মনে রাখতে হবে কোনটা কোন ভাষার শব্দ। হ্যাঁ, এরকম টেকনিক দিয়ে দিব, প্যারা নিও না তো। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে মূলত ফ্রান্সের একটা শব্দ। ফ্রান্স হচ্ছে ফরাসি, হ্যাঁ, আর ফার্সি হচ্ছে ইরান। বুঝছো? উত্তর হবে ক। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, ভুলের মধ্যে দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়, এই কথা কে বলেছেন? এই কথা নজরুল বলেছিল। আমার পথ মানে তিনি হয়তো ভুল করতে চান, তারপরেও তিনি নিজের দর্শনই হচ্ছে সত্য। হ্যাঁ, এখানে নিজের যে ফিলোসফি, নিজের চিন্তা, সেইটাই সত্য। তো ভুলের মধ্যে গিয়ে আসল সত্যকে আসলে পাওয়া যায়, সঠিক ফিলোসফিকে পাওয়া যায়। এরকম একটা লাইন কোথায় ছিল? মূল বইয়ের ভিতরে। তো এই কোশ্চেনটা আমরা কোথা থেকে পাচ্ছি? হুবহু মূল বই থেকে প্রশ্নটি চলে এসেছে। ক্লিয়ার? তারপরে দেখো, মূল বই থেকে চলে আসছে। তারপরের কোশ্চেনটা দেখো, 9 নম্বর, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে? দেখছো, পরে শুরু হইলো, মূল বইয়ের সংখ্যা কিন্তু এখন খালি বাড়তেই থাকবে। মূল বই থেকে কত নম্বর প্রশ্ন? 2 নম্বর। এটা কোথা থেকে আসছে? রেইনকোট গল্প থেকে। শহীদ মিনার হচ্ছে কাটা, তো শহীদ বানান আসলে রশ্মি কাঠ দিয়ে হয়। হ্যাঁ, তো যাই হোক, এরপরে দেখো 10 নাম্বার, বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। এইখানে কতটুকু কোন পদ? আমি ক্রিয়া বিশেষণের ধারণা তোমাদেরকে বুঝাইলাম যে জানা। হ্যাঁ, এই জানি এটা কি? এটা হচ্ছে কাজ না, তাহলে কতটুকু, এই কতটুকু এইটা এই যে কাজ সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়েছে, এই জন্য এটা হবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, কতটুকু জানি। এরপরে দেখো, যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলনসই, কোন কালের উদাহরণ? এটা ব্যাকরণ, কিন্তু মূল বইয়ের লাইন না, মূল বইয়ের ভিতরে আসে না। এটা হচ্ছে ওই যে তোমার বিনু দাদা নিয়ে। হ্যাঁ, তো মূল বইয়ের, তো এটা হচ্ছে সাধারণ। দেখো, একদম সাধারণ বলা, যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলনসই। তো এইগুলো এখন বুঝাইতে গেলে তোমরা ভিডিও রেখে চলে যাবে। ঠিক আছে, সো কালের ভিডিও আমি লাস্টের দিকে দিব, দেখে নিও, একটু প্যাচ গোছ আছে এখানে। ক্লিয়ার? এরপরে দেখো 12 নম্বর, এইটাও মূল বই থেকে আসছে। দেখছো, টানা মূল বই থেকে কোশ্চেন করতেছে। হ্যাঁ, মূল বইটা মানে একটু পরে খুলছিল, বাট মূল বই থেকে করাই লাগবে। নেকলেস গল্পে উল্লিখিত স্যাটিন কে? রেশমি বস্ত্র। স্যাটিন, এটা অর্থ শব্দার্থের ভিতরে আছে। হ্যাঁ, স্যাটিন হচ্ছে রেশমি কাপড়। তো এটাও মূল বই থেকে আসছে। তারপরে দেখো, কোনটি শুদ্ধ নয়? বানান থেকে তো মাস্ট প্রশ্ন আসবে, কোনটি শুদ্ধ নয়? দেখো, এখানে মরিচিকা বানানটা শুদ্ধ নয়। 3টা বানান আছে যেগুলো হচ্ছে আগে দীর্ঘিকার পরে রসিকার হয়। তাহলে একটা হচ্ছে মরিচিকা, মনে রাখবা তোমরা। হ্যাঁ, আরেকটা হচ্ছে শারীরিক, আরেকটা আছে সেটা হলো বাল্মীকি। বুঝছো? তো এইটা ভুল, তো উত্তর তো এইটাই হবে। নূপুর বানান ঠিক আছে, উষা বানানো কিন্তু এইরকম। হ্যাঁ, এখন অনেকে বলতে পারো যে এইটা এইরকম, বাট আমার পরীক্ষার সময়, আমার পরীক্ষার গল্প, আমার কোশ্চেন যখন আসবে তখন তোমাদের বলবে পরেরটা। ঠিক আছে, তো এইরকম উষা বানানটা এরকম ছিল, আমি সেইটা হচ্ছে কারেক্ট মানে ধরছিলাম, নাকি একটা মানে ভুল ধরছিলাম, তো সেইটা আমার সঠিক হয়েছিল। তার মানে উষা বানান আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যাররা মনে হয় হচ্ছে এটাকে এইভাবেই চিন্তা করে। তারপরে দেখো ক্যালেন্ডারে বানান ঠিক আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে 14 নম্বর কোশ্চেনটা, বিপ্রকর্ষের উদাহরণ। এটা একদম ব্যাকরণ থেকে আসছে। 5টার মতো আমরা পাইলাম কোথায়? মূল বই থেকে। এবার আবার ব্যাকরণ পাচ্ছি একটা। হ্যাঁ, বিপ্রকর্ষ মানে মাঝে শব্দ, মানে ধ্বনি আসে আর কি। হ্যাঁ, যেমন এই যে মাঝে তুর্ক, তুর্ক, এই যে তুর্ক থেকে তুরুক, এই উ রু উ। হ্যাঁ, এইটা মাঝখানে আসছে না, আগে ছিল তুর্ক। হ্যাঁ, আর এখানে কিন্তু উ নতুন করে আসছে, এই জন্য বিপ্রকর্ষ হচ্ছে এই তুর্ক, কারণ এটা হচ্ছে মধ্যা স্বরকম। এইটার ক্লাস কোথায় দিব? কমেন্টে
কমেন্টে এর বিস্তারিত সব ক্লাস আছে। ধ্বনির পরিবর্তন আমার একটা ক্লাস আছে, 20 মিনিট দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি কমেন্টে দিচ্ছি। হ্যাঁ, টোটাল এই যে অপিনিহিতি কি, তারপরে যে এটা কি বেঞ্চি, এটা হচ্ছে আদি স্বরাকম কি, বিলিতি, এটা কি স্বরসংগতি, মধ্য স্বরসংগতি কি, হ্যাঁ এইসব কিছু আসলে তোমাদেরকে প্রগত পরাগত এইসব আর কি। হ্যাঁ, তো এইগুলো আসলে সুন্দর করে ব্যাখ্যা সহ একটা ক্লাস আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নিও। এটা ব্যাকরণের টপিক। এরপরে 15 নম্বর কোশ্চেনটা দেখো, কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ? উপসর্গ ইম্পর্টেন্ট টপিক, আমি তোমাদেরকে বলছি যে ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে এটা। হ্যাঁ, ব্যাকরণের কোন টপিক? মুখস্থ টপিক। হ্যাঁ, মুখস্থ টপিক, সরি কি বলতেছি, উপসর্গ টপিক, উপসর্গ টপিক। উপসর্গ তো কোনটাতে খাঁটি বাংলা উপসর্গ? উপসর্গের ভাগ আছে, উপসর্গের ক্লাস রেকর্ড হয়ে গেছে, দিয়ে দিব কয়েকদিনের মধ্যেই তোমাদের সবগুলো ক্লাস সিরিজ আকারে দেবো। যেটা আগে পড়া লাগবে সেটা আগে দিব, যেটা পরে পড়া লাগবে সেটা পরে দিব। তো অঘ, অজ, অঘ, অনা এইসব হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। অ দিয়ে কোনটা আছে? এই যে এটা। আর দেখো গড়, বে, আ এগুলো সবই এই দুইটা বিদেশি আর এটা সংস্কৃত। হ্যাঁ, আশুবিনী, ঠিক আছে। তো এইখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে 15টা কোশ্চেনের বেশ 5টা আসছে মূল বই, 6-7টা আসছে গ্রামার থেকে। হ্যাঁ, তারপরে মুখস্থ থেকে 2-3টা আসছে। এরকমই হয়, এইরকমই কোশ্চেন হবে। হ্যাঁ, এরকমই প্রশ্ন হবে। এরপরে রিটেনটা দেখো, ওই একই কথা যে অনুচ্ছেদ থাকবে সেইটার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই যে ভিত্তি পচে গেছে, তাহলে এটা কি তোমার ওই যে আমার পথ নাকি এরকম একটা ছিল সেটা। হ্যাঁ, আমার পথ প্রবন্ধ। তাহলে সেখান থেকে উদ্দীপকের অংশটুকু কার লেখা, কোন রচনার অংশ বিশেষ আসতেই পারে। আগুনের সম্মার্জনা বলতে কি বোঝানো হয়েছে? আগুনের সম্মার্জনা মানে ঝাড়ু। তো তিনি আসলে ওই বিদ্রোহী কবি, তো তিনি আগুনের ঝাড়ু নিয়ে এসে সবকিছু পরিশুদ্ধ করতে চান। তো সেই বিষয়টা বোঝো কিনা তুমি, সেইখান থেকে কোশ্চেন আসছে। ইমারত পড়ে যাওয়ার কথা বলা, কি বলছে যে যার ভিত্তি পচে গেছে তাকে উপরে না ফেলে নতুন করে ভিত্তি না গেলে ওর উপরে যত ইমারত খাড়া করাবে পড়ে যাবে। এখন দেখো, তোমার ফিলোসফি যদি ভালো না থাকে, হ্যাঁ, তোমার সত্যকে তুমি যদি না চিনতে পারো, তোমার ভিতরে যদি চাটুকারিতা থাকে, তোমার ভিতরে যদি অন্যের গোলামির ভাব থাকে, তাইলে পরে ওই দেশের উন্নতি কোনোদিন হবে না। আত্মনির্ভরশীলতা তখনই আসবে যখন আত্মাকে চেনা যায়। ক্লিয়ার? তো ওইটাই বলতেছে যে ভিতর ইমারতের পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন? এইটাই, যাকে বেসমেন্ট ঠিক করতে হবে। বুঝতে পারছো কত ডিপ লেভেলের কোশ্চেন? আগে বেস ঠিক করতে হবে, আগে চিন্তাধারা ঠিক করতে হবে। হ্যাঁ, আগে গোলামি বাদ দিতে হবে, তাইলে পরে হচ্ছে তোমার পরে উন্নয়ন সম্ভব। লেখক কোন দাসত্বের কথা বলেছেন? ওই দেখি কোন দাসত্ব, এই যে দেখো, এদেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি সব দূর করতে প্রধান অগ্রনায়কের ইয়ে দেবে। তাহলে এখন দেখো, আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত, মানে অন্যের চাটুকারিতা করা, যে সব কিছু মিথ্যা তাদেরকে সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা, কিংবা হচ্ছে অন্যের মানে নিজের সুবিধার জন্য অন্যের গোলামি করা, এই সব কিছুকে তিনি এখানে ইন্ডিকেট করছে। এই দাসত্বের তার ভিতরে নাই, আমার সত্য আমার পথ, এরকম কিছু আর কি। হ্যাঁ, এখানে ভণ্ডামি বলতে কি বোঝানো হচ্ছে? ওই যে ভণ্ডামি আমি যেটা বললাম ওইটাই, যে আমি হয়তো জানি যে এটা সঠিক না, কিন্তু তারপরে বলতে জি হুজুর, জি স্যার, এইসব ভণ্ডামি। হ্যাঁ, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া। তো নিজের মতো করে যত সুন্দর রিপ্রেজেন্ট করতে পারবা তত বেশি নাম্বার পাবা। ক্লিয়ার? এরপরে দেখো একটা কি আছে, ভাব সম্প্রসারণ। 150টা ভাব সম্প্রসারণ আমি একটা ক্লাসে সামারি করে দিব। একটা ক্লাসে সামারি করে দিলে তোমার যেইটা আসে তুমি সেটাই লিখতে পারবা। হাফ পেজ জায়গা থেকে একটা পেজে অর্ধেক জায়গা ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এইটুকু জায়গা তোমরা পাবা, এর মধ্যে লিখতে হবে। এটা কত মার্কস আসছে? 5 মার্কে রিটেন কোশ্চেন। ক্লিয়ার? এরপরে দেখো সারমর্ম, ওই এক বসুমতির আসছে, এসএসসিতে ছিল এটা। হ্যাঁ, তো এরকম জায়গা পাবা, ছোট্ট একটি জায়গা, ওর ভিতরে তোমার সারমর্ম লেখা লাগবে। বুঝছো? 5 মার্ক। ক্লিয়ার? এরপরে দেখো কি আসছে, অনুবাদ, ট্রান্সলেশন। কি নিয়ে আসছে? টুমরো অ্যাজ স্টার্টেড দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন স্ট্রাগল অফ এক্সিস্টেন্স। তো এটা মানে বোর্ড কোশ্চেন। আমি ওইটাই বলছিলাম যে তোমাদেরকে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। ট্রান্সলেশন বা অনুবাদ, বাংলা অনুবাদ কিন্তু আসে। হ্যাঁ, তো অনুবাদ তোমরা একটু প্র্যাকটিস করবা। তো এরই সাথে কিন্তু মোট 4টা আইটেমে 20 মার্ক। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কোশ্চেন কিরকম হচ্ছে। এইবারে আমরা যেটা সলভ করব সেইটা হচ্ছে 22-23। তোমাদের দীপ ভাইয়া, এতক্ষণ পরে আমি আমার পরিচয়টা দিলাম, কারণ আমার পরিচয় আগে দিয়ে তো লাভ নাই। ঠিক আছে, আগে তোমরা ক্লাস দেখো, তারপরে আসলে নাম টাম জানো, কারণ প্রথমে নাম বলে সবাই নষ্ট হইতো তোমাদের। এটা কিন্তু একটা মজা করলাম। যাই হোক, আমার যে কোয়েশ্চেন সেটা হচ্ছে 22-23-এর কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা আমি এখন সলভ করব, বাট এই কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেকগুলা গল্প বলবো, মানে আমার অ্যাডমিশন ফুল জার্নি, হালকা পাতলা একটু গল্প টল্প করবো, সলভ করবো, অ্যানালাইসিস করবো, সবকিছুই হবে। ক্লিয়ার? তো
তো চলো শুরু করা যাক 2022-23 কোয়েশ্চেন সলভ করা। তো প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখা যাক। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং। তো বুঝতেই পারছো ফেব্রুয়ারি 1969 কবিতা, তার মানে এইটা হচ্ছে মূল বই থেকে আসছে, তাই না? মূল বই থেকেই প্রথম প্রশ্নটা চলে আসছিল আমার বারে। হ্যাঁ, তো একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। তো এটার রং তো অবশ্যই লালই হবে, খুব সহজ কোশ্চেন ছিল এটা। বাট ওভারঅল যে কোশ্চেনটা সেটা কিন্তু অতটাও সহজ ছিল না, বুঝছো? টোটাল কোশ্চেনটা বেশ কঠিনই ছিল 22-23 সেশনেরটা। তো অনেকগুলা কারণ ছিল, কারণ তোমরা বুঝতে পারবা সামনে কোশ্চেনগুলো সলভ করলে যে কেন আমি এটাকে কঠিন বলতেছি। তো 10টা পারা মানে যথেষ্ট ভালো ছিল আর কি, ঠিক আছে? তো আমার পরীক্ষা কেমন হয়েছিল, প্রথমে আমি ধরো তখন বের হইলে বাবা জিজ্ঞাসা করলো কেমন হয়েছে, বললাম তেমন একটা ভালো হয়নি। তো অন্যতম কারণ ছিল রিটেনের সময় সেটা বলবো, রিটেনের কাহিনী। তো এমসিকিউ ধরো আমি বাসায় যখন গেলাম এরকম দুপুর দিকে, ঠিক আছে, গিয়ে যখন উত্তর মিলাইলাম, হ্যাঁ, দেখলাম বিভিন্ন জায়গায় উত্তর ভাসতেছে 4 পাইছি, 4.75 মানে ফেল। ঠিক আছে, তারপরে তো একটা ঘুম, মানে খুব কষ্ট লাগতেছে, ঢাবিতে ফেল করবো, ঠিক আছে, অনেক পড়াশোনা করছিলাম। পরে সন্ধ্যাবেলায় ভাই আসছে, ঠিক আছে, যে পড়াইতো আইসা বলতেছে যে দেখি একটু মিলাই টিলাই। তো তখন দেখা গেল যে উদ্ভাসের একটা উত্তর, ঠিক আছে, ওইখানে হচ্ছে দেখলাম 9টা হয়েছে, ঠিক আছে। তো টোটাল পাইছিলাম হচ্ছে 8.25 নেগেটিভ দিয়ে। তখন মনে হলো যে না, আসলে পাস করা টরা যাইলেও যাইতে পারে, চান্স তো পাবো না শিওর। হ্যাঁ, যাই হোক, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো দেখো, কেন কবি আজ এমন উন্মনা তুমি, উন্মনা শব্দের ভিতরের যে উপসর্গটি কোন অর্থ বহন করে, এটা কিন্তু মূল বই তাহারই পরে মনে যে কবিতা, সেই কবিতার মধ্যে কিন্তু এই লাইনটা আছে। উন্মনা মানে কি, মনটা উদাসীন একটা ভাবছা, উদাসীন হলে মানুষ বাহিরের দিকে তাকায় থাকে, তাই না, মানে আকাশের দিকে তাকায় থাকে। তার মানে কি, এখানে উন্মনা শব্দের মধ্যে যে উপসর্গ, এটা আসলে বাহির দিকে নির্দেশ করতেছে। এটা আমি পারছিলাম, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু অনেক বেশি কঠিনই ছিল বলতে গেলে। হ্যাঁ, এটা মোটামুটি কঠিন ছিল। এটা হবে, উত্তর হবে বাহির। যাই হোক, এরপরে দেখো বলা হয়েছে 3 নাম্বার কোশ্চেন, টপিক হচ্ছে ব্যাকরণ। তাহলে 2টা মূল বই থেকে পাইলাম। এইটা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণের কোন টপিক? ব্যাকরণের হচ্ছে বানান থেকে প্রশ্ন আসছিল আমাদের সময়। হ্যাঁ, তো দেখো কোনটি শুদ্ধ নয়, হরিতকি, উষা, উরু, উচ্ছল। এখন আধুনিক নিয়মে উষা বানানো এরকমই, কিন্তু আমি এইটাই দাগাইছিলাম উষা। এইটা হচ্ছে উষা। হরিতকি বানান ঠিক আছে, উরু বানান ঠিক আছে, উচ্ছল বানানো ঠিক আছে। হ্যাঁ, ব দেয়, মানে এটা চেঞ্জ হয়েছে, বাট আমি এইটা খ দাগাইছিলাম। এইটাকে সঠিক ধরে আমার 8.25 হয়েছিল। তার মানে ওই বছর উত্তর এই উষাটাকেই নিয়েছিল। ক্লিয়ার? উষা বানান আমি ওইটা জানতাম যে দীর্ঘ দিয়ে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর হবে বি। ক্লিয়ার? এরপরে দেখো, জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোনো একটা, হ্যাঁ, রেইনকোট গল্পের মধ্যে আমি গল্পগুলোকে তো অ্যানালাইসিস করতাম, ঠিক আছে। রেইনকোট গল্পের মধ্যে তোমার হচ্ছে এই জাদ্রেল শব্দটা ছিল। তো এই শব্দটা হচ্ছে ইংরেজি ভাষার, এটা আমি পড়ে গেছিলাম। এটা কিন্তু খুব টাফ একটা কোয়েশ্চেন, ঠিক আছে, কাইন্ড অফ এটা মুখস্থ বলা, মানে এটা মূল বইয়ের একটা প্রশ্ন। মূল বই থেকে কোয়েশ্চেন নাম্বার 3, 4টার মধ্যে 3টাই মূল বইয়ের। হ্যাঁ, জাদ্রেল শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে। রেইনকোটের মধ্যে ছিল এরকম জাদ্রেল, এক পাকিস্তানি মেজন নাকি এরকম একটা। সম প্লাস চয়, সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে। আর চ তাহলে কি, চ ছ জ ঝ ইয়ে, এগুলো তো তালব্য বর্ণ, তাই না? তালুতে হচ্ছে একবার টকা দেয় উচ্চারণের সময়, চ ছ জ ঝ ইয়, এই আর কি। এইগুলোর বিস্তারিত ক্লাস হবে হচ্ছে ধ্বনি বর্ণের ক্লাসে। প্রথম যে ক্লাসটা আমি তোমাদের দিব ধ্বনীয় বর্ণ, হ্যাঁ, দীপস ক্লাসরুমে ইউটিউবে একদম ক্লাস নাম্বার 1, ঠিক আছে, ক্লাস নাম্বার 1-এর মধ্যে এটা তোমরা পাবা, ঠিক আছে। চধ্বনি তালব্য, তো এইটা অনেকেই পারে নাই, কঠিনই ছিল মোটামুটি বলতে গেলে। এরপরে দেখো, পর্বতের সমার্থক শব্দ নয় কোন শব্দটি? তার মানে এটা কিন্তু মুখস্থ, এটা মানে সমার্থক শব্দ থেকে আসছে, মুখস্থ থেকে এই কোশ্চেনটা দিছে। হ্যাঁ, তো দেখো, মেদিনী মানে পৃথিবী, শৈল, অচল, অদ্রি, এগুলো সবগুলো মানেই কিন্তু হচ্ছে পাহাড়। তাহলে উত্তরটা হবে হচ্ছে মেদিনী। এটা আমি পারছিলাম, ঠিক আছে। এরপরে দেখো, বলা হয়েছে যে অভিধানিক বর্ণানুক্রম, ঠিক আছে। তো এইটা আমি পারছিলাম, আমার সময় আসছিল। তো দেখো, এইটা আমি তো বারবারই বলি যে আবিধানিক ক্রম, আবিধানিক ক্রম, এইটা থেকে শিওর একটা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ধরে রাখতে পারো 15টার একটা এই কোশ্চেনটা মানে আসবেই তোমার পরীক্ষার হলে। আর এইটা কোথায় আছে? ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যাওয়া, লিঙ্কে গিয়ে অভিধান ক্রমের ফুল ইন ডিটেইলস কোশ্চেনটা তুমি সলভ করো, ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে দেওয়া আছে। ক্লিয়ার? তো ওই ভিডিওটা দেখে ফেলো, ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি এই লিঙ্কটা দিয়েছি। তো দেখো, এটার উত্তর হবে উচ্চ উঠতি। আচ্ছা, যাই হোক, এরপরে দেখো, এটা কিন্তু ব্যাকরণ থেকে আমরা পাইলাম কয়টা, কাইন্ড অফ 2টা, তাই না?
এরপরে দেখো, বতর দিন মগরা মগরা ধান আসে, স্ফীত হরফে পদটি হলো। দেখো মগরা মগরা, এখন এইটা তো সাপেক্ষ সর্বনাম না যে সেই রকম অংশ নাই, একই শব্দ দুইবার উচ্চারণ হচ্ছে, এই জন্য আমরা এটাকে বলতেছি ধনাত্মক, তাই না? আর অব্যয় মানে কি, এই মগরা মগরা যে শব্দ দুইটা, মানে দ্বিতীয় শব্দ, এইটাকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবা না। হ্যাঁ, এইটা হচ্ছে অব্যয়, ঠিক আছে? এই মগরা মগরা শব্দটাকে তুমি কখনোই চেঞ্জ করতে পারবা না, এই জন্য এটা হচ্ছে অব্যয়। এটা সমধাতুজ কর্ম না, এটা বিশেষণের বিশেষণ না। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সাপেক্ষ সর্বনাম না, উত্তর হবে ধন্যাত্মক অব্যয়। খুব বেশি কঠিন না, চিন্তা করলে পারা যায়। এখন যে জ্ঞান আছে সেটা দিয়ে চিন্তা করলে ইজিলি উত্তরটা পারতাম, বাট তখন পরীক্ষার হলে গিয়ে এইটা আমি পারছিলাম না। তাহলে এটাও কিন্তু ব্যাকরণের একটা প্রশ্ন। তাহলে ব্যাকরণ থেকে আমরা 3টার মতো প্রশ্ন পেলাম। শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন। মূল বই থেকে প্রশ্ন নাম্বার 5। হ্যাঁ, মূল বই থেকে কয়টা আসছে? 4টা ছিল, এই একটা 5টা। তাহলে দেখো, শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন দিন, এটা হচ্ছে রেইনকোট যে গল্পটা ছিল, রেইনকোট গল্পটার মধ্যে এটা একটা খনার বচন। হ্যাঁ, খনা হচ্ছে একজন মহিলা ছিলেন, তিনি ওরকম শস্য, তারপরে আবহাওয়া, তারপরে যে জ্যোতির্বিজ্ঞান, এগুলো নিয়ে বিভিন্ন বচন টচন দিতেন। তো সেইগুলোর ভিতরে এটা হচ্ছে খনার বচন, এটা হচ্ছে মূল বইয়ের, হ্যাঁ, মূল বইয়ের একটা কোশ্চেন। তারপরে দেখো, এইটা তো আসবেই। হ্যাঁ, পারিভাষিক শব্দ, প্রত্যেক বছর এটা থেকে প্রশ্ন আসে, পারিভাষিক শব্দ। তো এটা হচ্ছে কি বলছে, কপিরাইটের যথাযথ পরিভাষা। কপিরাইট হচ্ছে গ্রন্থ সত্ত্ব। এখন মেধা সত্ত্ব না গ্রন্থ সত্ত্ব, এইগুলো নিয়ে অনেক কনফিউশন বেঁধে গেছিল, বাট আমি এটা পারছিলাম, এটা হচ্ছে গ্রন্থ সত্ত্ব। ক্লিয়ার? এরপরে দেখো, আউলিয়া চাঁদ বাগধারাটির অর্থ কি? এই বাগধারাটা হচ্ছে মুখস্থ আইটেমের মধ্যে থেকে আসছে। কোথা থেকে আসছে? মুখস্থ আইটেমের মধ্যে থেকে আসছে। বাট এইটা হচ্ছে আমি পারি নাই। আউলিয়া চাঁদ হচ্ছে বিচলিত ব্যক্তি। আমি যে বইটা পড়ছিলাম ওইটার মধ্যে ছিল না এটা। তাইলে এরপরে দেখো 12, অব্যয়ীভাব সমাসের উদাহরণ। ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে, খুব বেশি কঠিন না। অব্যয়ীভাব সমাস যে যথাটি সবাই জানি আমরা, কারণ এই যথাটা এখানে হচ্ছে অব্যয়, এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পাচ্ছে। এটা তোমার কাছে একটু শুনে কঠিন লাগতে পারে, তুমি স্কিপ করো, কোনো অসুবিধা নেই। সমাসের ক্লাস করবা, তারপরে হচ্ছে তোমার কাছে সহজ মনে হবে। সমাসের ক্লাস আসবে ইউটিউবে, দিপস ক্লাসরুমের মধ্যে সমাসের ক্লাস আসবে, কোনো টেনশন নাই। তাহলে এটা হচ্ছে টপিক, সমাস থেকে আসছে একটা কোশ্চেন। এরপরে দেখো, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এটা মুখস্থ। ওই যে এক কথায় প্রকাশ কিন্তু বারবারই আসতেছে, দেখছো? তো এটাও কিন্তু মুখস্থ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ মানে যিনি ইতিহাস লেখেন তাকে বলে ইতিহাস বেত্তা। আর কোনো ঐতিহাসিক, যার ঐতিহাসিক গুরুত্ব আছে, ইতিহাসে যার গুরুত্ব আছে সেটা হচ্ছে ঐতিহাসিক। তাহলে ইতিহাস বেত্তা হচ্ছে যিনি ইতিহাস লেখেন। সঠিক উত্তর হচ্ছে খ। এটা হচ্ছে মুখস্থ আইটেমের মধ্যে আসবে। ক্লিয়ার? লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে। একদম মূল বইয়ের কোথা থেকে আসছে? নাটক। মূল বইয়ের নাটকের থেকে আসছে, যে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছিল কাকে? ভণ্ড মজিদকে। আচ্ছা যাক, ওইখানে আওলাপুরের পীর, ইনি হচ্ছে বিশাল সূর্যোদয়, আর সেখানে যেন মজিদ একটা ছোট্ট প্রদীপের মতোই। হ্যাঁ, আওলাপুরের পীরের মুড়ি টুড়ি দেওয়া অনেক বেশি ছিল, বিশাল সূর্যোদয়, অনেক লোকজন। তো ব্যাপারটা হচ্ছে লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছিল মজিদকে। হ্যাঁ, মজিদকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে পারছিলাম না। অত ভালো করে সহপাঠ পড়ি নাই, ভুল হয়েছে, বাট পড়া উচিত ছিল। সহপাঠ খুব ভালো করে পড়বা তোমরা। হ্যাঁ, মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক? প্রতিরোধের, অন্তিম প্রচেষ্টার, স্বদেশ প্রেমের না আন্দোলনের? এটা হবে অন্তিম প্রচেষ্টার। মানে একদম যখন তোমার হচ্ছে মারা যায় সিরাজ, তখন হচ্ছে মাটিতে আর কি মুষ্টিবদ্ধ হাত দিয়ে তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক আছে, বাট তিনি পারে নাই, মারা গেছে আলটিমেটলি। তো এটা হচ্ছে অন্তিম প্রচেষ্টা। অন্তিম মানে শেষ সময়ে তিনি প্রচেষ্টা করছিল। তো এইটাও তো আমার মূল বই থেকে। সো তুমি বুঝতে পারতেছো যে মূল বইয়ের গুরুত্ব অনেক বেশি। ব্যাকরণে কিন্তু কিছু সিলেক্টিভ টপিক, তেমন আবেদনিক ক্রম একটা, হ্যাঁ, এগুলা কিন্তু বেশ বলতে গেলে তোমার খুবই গুরুত্বপূর্ণ। এবার আসবো রিটেন অংশটা নিয়ে। তো রিটেন পরীক্ষা কেমন হয়েছিল ভাইয়া? রিটেন পরীক্ষা মানে হয়েছিল একরকম, বুঝছো। আমাদের সময় আমার সিট পড়ছিল হচ্ছে হোপ পলিটেকনিকে, ঠিক আছে, নাকি একটা এরকম কলেজে। তো সেইখানে একটু পরে আমাকে কোয়েশ্চেন দেয়, প্রায় 5-7 মিনিট পরে, বলে যে ওই টাইমটা আপনি পাবেন, ঠিক আছে। লাস্টে গিয়ে ওই টাইমটা আর পাই নাই আলটিমেটলি। হ্যাঁ, তো খুব বেশি একটা ভালো রিটেন পরীক্ষা দিতে পারছি বলা যাবে না। প্যারাগ্রাফ কিছু অংশ বাকিটাকে ছিল। তো রিটেন আরো অনেক ভালো করা সম্ভব ছিল যদি একটু মনে করো যে সময়টা ঠিকঠাক পাইতাম। তারপরে
তারপরেও মনে হচ্ছিল যে আসলে চান্স পাবো না, কিন্তু দেখা যায় আলটিমেটলি চান্স কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আমার মেরিট পজিশন ছিল হচ্ছে 304, মানে আমার কোনো আশাই ছিল না আসলে। তারপরে দেখলাম যে ভালো র্যাঙ্ক চলে আসছে। হ্যাঁ, কিভাবে যে আসলো, কারণ পরীক্ষা হয়েছিল, ভালো দিছিলাম, কিন্তু তারপরে ব্যাপারটা হচ্ছে যে আমার কোনো আশা ছিল না, কারণ আমি অনেক কিছু স্কিপ করছি। রিটেন 26 না 27 অ্যান্সার করছিলাম মাত্র। হ্যাঁ, তো ওর মধ্যে এরকম 22-23 না কত আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কত পাইছি এরকম, বুঝছো? তো যাই হোক, আরেকটু অ্যান্সার করতে পারলে ভালো হইতো আর কি। রিটেন নিয়ে আসলে দুঃখ লাগে রিটেনের এই কোয়েশ্চেনটা দেখলে। ঠিক আছে, আমার সময় আসছিল। যাই হোক, দেখো মানব কল্যাণ নিয়ে আসলে এখানে তোমার হচ্ছে বলা হয়েছে। তো মানব কল্যাণ নিয়ে আসলে বললাম তো যে প্রবন্ধগুলা খুবই বেশি গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, রিটেনের জন্য প্রবন্ধ অংশ থেকে প্রশ্ন আসে বেশি, বুঝছো? এই জন্য প্রবন্ধটা হেভি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এরপরে দেখো, এই প্রবন্ধের বিষয় তো তোমরা বোঝো যে মানব কল্যাণ শুধুমাত্র দান খয়রাত করা না, মানুষের মর্যাদাকে গুরুত্ব দিতে হবে, তাই না? মর্যাদার আসনে তাকে বসাইতে হবে। তো ওরকম কিছু একটা বলা হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো মানব কল্যাণের সাথে মানব মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য। আমাদের সময় 10 মার্ক ছিল, দুই পেজ ছিল। আরো একটা মজার কাহিনী বলি, বুঝছো? রিটেনে এই কোয়েশ্চেন লেখার জন্য পেজ ছিল হচ্ছে ভাই 2টা। আমি প্রথম পেজে নিয়ে কোশ্চেন পেয়ে আনসার দেওয়া শুরু করছি। ঠিক আছে, এক পেজে 5টা লিখছি কষ্ট করে আটাইলাম। হ্যাঁ, আটায় ওই পেজটা উল্টে দেখি যে আরেকটা পেজ ফাঁকা আছে, মানে আরেকটা পেজ ছিল, মানে 2টা পেজে আমি খুব সুন্দর করে বড় করে লিখলে হয়তো নাম্বারটা বেশি পেতাম। মানে কি বলবো আসলে, মানে কপাল খারাপ আর কি, বুঝছো? যাই হোক, মানব মর্যাদার সাথে মানব কল্যাণের সম্পর্ক, এটা তো পারবা। গদ্যাংশে কি এবং কি এর পার্থক্য আসছে, যে এইটা মাঝে মাঝে একটা গামা ঢুকায় দেয়। ঠিক আছে, কি এবং কি এর পার্থক্য। তো এই দুইটা পার্থক্য পারছিলাম না, এখন জানি। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে সর্বনাম, এটা হচ্ছে অব্যয়। সর্বনাম মানে এই যে ধরো যেগুলার উত্তরে তুমি কিছু উদাহরণ বলতে পারো, যেমন তুমি কি কি খেলে, ভাত মাছ, তোমার হাতে কি কি আছে, কলম পেন্সিল রাবার, এইরকম যখন আসবে তখন তুমি এই দীর্ঘিকারটা ব্যবহার করবা। খেয়েছো কি, হ্যাঁ, এই যে কি, এইটা অব্যয় হিসেবে যখন ইউজ করবা তখন, বা তখন হচ্ছে তুমি এটা কয় রশ্মি কি ব্যবহার করবা। ক্লিয়ার? যেমন তিনি গিয়েছেন কিনা, তাহলে এইখানে রশ্মিকারটা ইউজ করতে হবে। ক্লিয়ার? অব্যয় হিসেবে যখন তুমি ব্যবহার করবা, অব্যয় মানে সেই শব্দ সূচক অংশ যাহার কোনো চেঞ্জ হবে না। এই কিকে তুমি কোনো সময় কোনো চেঞ্জ করতে পারবে না, কোনো অতীত বানাইতে পারবে না, কোনো ভবিষ্যৎকাল বানাইতে পারবে না, এটাকে পথ পরিবর্তন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, এটা ফিক্সড। এরকম আরো কিছু অব্যয় আছে, যেমন এবং, তাই না, ও, আর, অথবা, এগুলো হচ্ছে অব্যয় বলা হয়। হ্যাঁ, অব্যয় নাম শুনে আবার অনেকের কাছে কঠিন লাগে, এই জন্য একটু সহজ করে দিলাম। যাই হোক, তারপরে বলছে কি অসীম ও অনন্ত সম্ভাবনা, এটা কেন বলছে? তো দেখো, মানে উনি এরকম বলছিল যে মানুষের মধ্যে অসীম এবং অনন্ত সম্ভাবনার বীজ রয়েছে। হ্যাঁ, তাইলে তাদেরকে তুমি কেন বিকশিত হওয়ার সুযোগ দিবে না? ডেফিনেটলি দিতে হবে। তার জন্য ক্ষেত্র রচনা করতে হবে, তাই না? যাতে সে সেই ফিল্ডে ভালো করতে পারে। শুধু দান খয়রাত করে দিলেই মানুষের মানে কল্যাণ বা উপকার করা হলো না। বাস্তবে তার মানবিক মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে তোমাকে উপকার করতে হবে। তো ওইভাবে করে আর কি লিখছিলাম আর কি, যে তোমার অনন্ত সম্ভাবনা বলতে আসলে কি বুঝাইছে, যে মানুষের ভিতরে পটেনশিয়াল আছে, সেটা তাকে গ্রো করার সুযোগ দিতে হবে। ক্লিয়ার? গদ্যাংশতে ব্যবহৃত ইংরেজি শব্দ তালিকা, অনেক ইংরেজি শব্দ এই গদ্যাংশ ছিল, বুঝছো? যেমন এই যে রিহ্যাবিলিটেশন, রিলিফ, হ্যাঁ, তারপরে হচ্ছে ইগো, হিউম্যানিটি, হ্যাঁ, আরো কিছু ছিল যেমন স্ট্রেফ, ট্রাইব, হ্যাঁ, এইগুলা। তো এই কয়েকটা তালিকা তৈরি করলে 2 মার্ক। হ্যাঁ, গদ্যাংশটিতে মূল বক্তব্য 2 বাক্যে লেখা, তো 2 বাক্যে লেখা সহজই তো মূল বক্তব্য। ঠিক আছে, তো এটা গেল। এরপরে যে সারমর্ম আসছিল, আমার মনে হয় সারমর্ম আমি 5-5 পেয়েছিলাম, কারণ আমি অ্যান্সার করছিলাম এরকম মাত্র 26 এর মতো। হ্যাঁ, বাট আমি ওরকম 22 না কত এরকম আর আশেপাশে পাইছি, মানে বেশ ভালো নাম্বার পাইছি। ঠিক আছে, আমি আরেকটা সময় পেলে হয়তো আরো অনেকটা ভালো পরীক্ষা দিতে পারতাম, মেরিট পজিশন আরো অনেক আগে হইতো। আমার ঢাবিতেই মেরিট পজিশন তুলনামূলক একটু খারাপ। ঠিক আছে, 910টা সিট ছিল, আমার ছিল হচ্ছে 304। বাট অন্য গুলাতে আমি ভালো করছিলাম। তোমার জেইউতে আমি ঢাবির পরে পরীক্ষা দেই, জেইউতে আমার হচ্ছে একটা আসছিল 33তম, ল আসছিল, তারপরে হচ্ছে ইকোনমিক্স, আর ইকোনমিক্স না, এটা কি বলে যে অর্থনীতি আসছিল, একটা 8তম, একটা 5তম, ঠিক আছে, আর একটা 107তম মেবি, এরকম অনেকগুলো ইউনিটের পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে, আর ইউতে একটা ইউনিটে আমার 11 আসছিল, কোন ইউনিট জানো? হ্যাঁ, 11তম। তো এইগুলোতে ভালো আসছিল, যার ঢাবিতে মানে মিলাইতে পারি নাই ঠিকঠাক, বুঝছো? তারপরেও আসলে ভালোই আসছে 304। তো এরপরে দেখো সারমর্মে হচ্ছে 5, খুব সহজ। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি সবগুলো সারমর্ম একটা ক্লাসে দিব, দিবস ক্লাসরুমে। সো এটা তো বুঝলা যে এই কোশ্চেন আসবেই তোমার। এরপরে দেখো কি আসছিল, থার্ডলি আমাদের বানান টানান ভুল এবং এসব ভুল ঠিকঠাক করতে হবে, এরকম 5টা বাক্য আসছিল। এটা 3বার আসছিল, আমরা দেখতে পাচ্ছি যে ফেমাস টপিক মোটামুটি, তাই না, যে বাক্য শুদ্ধি। তো
তো এইগুলো আমি পারছিলাম কয়েকটা। তো দেখো এখানে বলছে কি যে এই সব মানুষগুলো, সব আবার মানুষগুলো, তাহলে ডাবল হয়ে যাচ্ছে না? এইগুলো মূলত এইচএসসির গুলো তুমি ভালো করে পড়লেই পারবা। দেখো না হয় লিখতে হবে মানুষগুলো, না হয় লিখতে হবে সব মানুষ, তাই না? তাহলে একটা দিতে হবে চাকানো, এই যে হয়ে গেল। মূর্খ লোকের দুর্গতি সীমা থাকা, দুর্গতি বানানটা এখানে ভুল আছে, এটা কারেকশন করবা। হ্যাঁ, এই যে সমীচীন বানান দীর্ঘিকার হবে, এটা ভুল আছে, কারেকশন করবা। অসৌজন্য তাই আসছিল, বুঝছো? অসৌজন্যে হচ্ছে উত্তর, অসৌজন্যে না, সরি, অসৌজন্য তো ঠিকই আছে, ব্যতীত বানান এখানে ভুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কি ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধারণ একসাথে লেখা রাখবে, ঠিক আছে? ধৈর্য ধারণ একসাথে লেখা রাখবে। তো এই কারেকশন গুলা করতে পারলেই 5 মার্ক আর কি, 5টায় 5 নম্বর ছিল। তো গেল 22-23 তো হয়ে গেল। এবার চলো আমরা 21-22 দিই, এবং এটা হচ্ছে ফাইনাল আমাদের। মোটামুটি তুমি বুঝতে পারতেছো যে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একই থাকে। এবং এর প্রথম প্রশ্নটা কি ছিল দেখো, সিরাজউদ্দৌলা না ঢেকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? এখন দেখো এখানে সাফরেজ যে ছিল তোমার সিরাজের পক্ষের, তোমার হচ্ছে ইয়ে আর কি, কি বলে, ওই যে ওটা ট্রুপের লিডার আর কি। হ্যাঁ, তো সে আর কি যখন মীর মর্দান মারা গেছিল তখন একটা ইয়ে করছিল যে দ্য ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। হ্যাঁ, তো এই দি ব্রেভেস্ট সোলজার কাকে বলা হয়েছে? আসলে মীর মর্দানকে বলা হয়েছে। হ্যাঁ, তো এই টপিকটা কোথা থেকে আসছে? টপিকটা আসছে মূল বই থেকে। হ্যাঁ, মানে টপিক বলতেছে এমসিকিউ, এবং টপিকটা কি? টপিকটা হচ্ছে নাটক। নাটক থেকে প্রশ্ন আসছে মূল বই থেকে। অলরেডি একটা কোশ্চেন ওটা পেয়ে গেলাম। হ্যাঁ, তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, ফল্গু নদীর বৈশিষ্ট্য অন্তঃসলীলা। এটা তোমরা পারবা, কোশ্চেনটা তুলনামূলক সহজই আসছে। অন্তঃসলীলা মানে কি? মানে ভিতরে পানি, উপরে হচ্ছে বালি, এরকম একটা নদী হচ্ছে ফল্গু নদী। অপরিচিতা গল্পের থেকে আসছে, এটা হচ্ছে মূল বই থেকে আসছে। মূল বই, কোশ্চেন নাম্বার 2, তাই না? মূল বইয়ের 2 নম্বর প্রশ্ন পেলাম, মূল বই থেকে 2টো পেলাম। আচ্ছা, তারপরে দেখো তো, অনশন ধর্মঘটে থাকাকালীন বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? উত্তর হচ্ছে 4টি। এটা আসছিল ওই যে তোমার 52 দিনগুলো একটা ইয়ে আছে সেখান থেকে। তো তাহলে আমরা মূল বই, এটাও মূল বই থেকে আসছে। সো ভাই, গ্রামারের থেকে মূল বই আরো বেশি গুরুত্বপূর্ণ। গ্রামার তো তোমার ইম্পর্টেন্ট অনেক বেশি, বাট মূল বইটাকে গ্রামাটিক্যালি পড়া বা মূল বইটাকে প্রত্যেকটা অংশ ভালো করে জানা খুব ইম্পর্টেন্ট। তাঁত শব্দের অর্থ কি? এটা হচ্ছে চাচা। এটা বিভীষণের প্রতি মেঘনাদ, অর্থাৎ মূল বইয়ের কবিতা থেকে, মূল বইয়ের কবিতা থেকে আসছে। খুবই ইম্পর্টেন্ট মূল বই। তাহলে 4টা কোশ্চেনের 4টাই তুমি এখানে মূল বই থেকে পাচ্ছ, তাই না? প্রথমে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে সেই অস্ত্র কবিতায় কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে? এটা হবে মানব প্রেমের। হ্যাঁ, এটা হবে মানব প্রেমের। সেই অস্ত্র কবিতা তখন হচ্ছে ইয়ে ছিল, সিলেবাসে ছিল। তাহলে এইটাও মূল বই। ভাই কি মূল বই, মানে তুমি কোনো মতে স্কিপ করতে পারবা না। হ্যাঁ, তাহলে ঢাবিতে চান্স মিস হয়ে যাবে। 5টার 5টাই আমরা মূল বই থেকে পেলাম। এরপরে দেখো, নিজের কোন শব্দগুচ্ছ প্রমিত বানান। এই যে ব্যাকরণের একটা টপিক, এটাকে আমি হাফ ব্যাকরণ হাফ মুখস্থ বলি, কারণ বানান যে টপিকটা, এই টপিকটা থেকে প্রত্যেকবারই আসে। দেখো কোন গুলো হচ্ছে সঠিক বানান, ঠিক আছে নাকি? প্রমিত বানান। হ্যাঁ, প্রমিত বানান। তো এইখানে দেখা যাচ্ছে যে সমীক্ষণ বানানটা ভুল আছে। হ্যাঁ, কারণ এই দেখো ক্ষিয়র পরে মূর্ধন্য হয়। হ্যাঁ, ক্ষিয়র পরে মূর্ধন্য হয়। পৌন পুনিক, এটা হবে পৌন, পৌন এরকম হয়। তাহলে এই বানানটা ভুল আছে, তাহলে এটা বাদ, এটা বাদ। হ্যাঁ, এখানে পরিষ্কার বিভীষিক এগুলো আবার ঠিকই দেখতে পাচ্ছি। সমীচীন বানানটা ভুল আছে, কারণ এখানে দীর্ঘী হবে, তাই না? তাহলে এইটাই সঠিক। নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষু। হ্যাঁ, অপরাহ্ন বানান এইটা এইরকম হবে। এখানে ভুল তুলছে, যে ছেলেটা তুলছে আর কি। যাই হোক, অপরাহ্ন হচ্ছে মূর্ধন্য হয়। হ্যাঁ, এটা সঠিক উত্তর খ নাম্বারই হবে, কারণ বাকিগুলোতে শিওর ভুল দেখা যাচ্ছে। 4টা অপশনেই ভুল পাইছি এখানে, বাট পরীক্ষা এটা মূর্ধন্য ছিল। তারপরে দেখো এইটা বারান্দওয়ালা একটা ব্যাকরণ থেকে পাইলাম, আর 5টাই আমাদের ছিল কোথা থেকে? মূল বই থেকে। বারান্দওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে কোন চরণের অন্তর্গত? দেখছো, মানে কোন রচনার অন্তর্গত? তার মানে তোমার মূল বইয়ের একটা লাইন তুলে দিয়ে এটা কোন গল্পের ভিতরে ছিল, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা অনেকবারই পাচ্ছি। এটা হচ্ছে তোমার রেইনকোট গল্পের মধ্যে ছিল। হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু মূল বই। তাহলে মূল বই থেকে কয়টা আসছে? 6টা আসছে, তাই না? এখন অবধি 6টা মূল বইয়ের ভিতর থেকে আসছে। একটা আসছে ব্যাকরণ থেকে, একটা আসছে ব্যাকরণের বানান বা মুখস্থ, যাই বলো না কেন। স্টেক হোল্ডার শব্দের পরিভাষা। যত যাই কোশ্চেন আসুক না কেন, পারিভাষিক শব্দের কোনো মিস নাই। পারিভাষিক শব্দের কোনো মিস নাই। মুখস্থ আইটেমের মধ্যে পারিভাষিক শব্দ, বাগধারা, এগুলো কোনো মিস নাই, ঠিক আছে? তাহলে এইটা হবে হচ্ছে অংশীজন। স্টেক হোল্ডার বলতে আমি তোমার বুঝাই ব্যাপারটা কেমন। ধরো একটা বিজনেসে তোমার 20% শেয়ার আছে, তার মানে তুমি হচ্ছে স্টেক হোল্ডার। ক্লিয়ার? এরপরে আমরা যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 9। লাল সালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশ, মানে একদম ছোট বাচ্চা যেটা ছিল, যে যাকে বিয়ে করছিল মজিদ, হ্যাঁ, জমিলা,
এই হচ্ছে প্রাণ ধর্মের সহজ প্রকাশ, ঠিক আছে, নারী চরিত্র। তাহলে এখানে রহিমাটা ভাই এর প্রাণ ধর্মের সহজ প্রকাশ বুঝতেই পারতেছেন, ছোট ওই মেয়েটা যেটাকে বিয়ে করে আনছিল মজিদ পরে, হ্যাঁ, দ্বিতীয় স্ত্রী হিসেবে, সেটাই বোঝানো হয়েছে। তো এইটাও মূল বই থেকে আসছে। মূল বই থেকে এখন অব্দি আমরা পাইলাম কয়টা, 7টা পাইলাম মূল বই থেকে, আর 2টা এদিক ওদিক থেকে আসছে। তারপরে দেখো 10 নম্বর কি নিশ্চয়ই পারবে, এখানে নিশ্চয়ই পড়তে, এই একটা ব্যাকরণ পাচ্ছি, একটা ব্যাকরণ পাচ্ছি, পিওর ব্যাকরণ, যেটা হচ্ছে পদ। পদের কিন্তু কোনো মিস নাই, পদ থেকে শিওর একটা প্রশ্ন থাকবে, পদ থেকে তুমি ধরে রাখতে পারো শিওর একটা প্রশ্ন থাকবে। এটা হবে হচ্ছে অনন্যই অব্যয়, কারণ যেই অব্যয় তুমি বাক্য থেকে উঠাই দিলে বাক্যের কোনো চেঞ্জ হবে না। নিশ্চয়ই পারবো, পারবো, দেখো বাক্যের অর্থ কিন্তু ঠিক থাকতেছে, হ্যাঁ। এই যে একদম শব্দের শুরুতে যে এরকম বসে এবং এগুলা উঠে গেলেও কোনো চেঞ্জ হয় না, এই ধরনের অব্যয়। আর অব্যয় কি বুঝাইছি তো এতক্ষণ, তাই না, যার কোনো চেঞ্জ নাই, নিশ্চয়ই কোনো চেঞ্জ নাই, তাহলে এটা কি হবে, এটা হবে অনন্যই অব্যয়। পদের ক্লাসের সিরিজ যখন আসবে তখন তার ভিতরে তোমরা ফুল পদের ইন ডিটেইলস পাবা। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ এসেছে, এটা আমাকে নিতে হবে। তো সিরাজ কোন প্রসঙ্গে বলছিল যে না এখন সরাসরি যুদ্ধের ক্ষেত্রে তিনি এখন যাবে, এই প্রসঙ্গে তিনি বলেছিল। তাহলে এইটাও কিন্তু আমার মূল বই থেকে কয়টা পাইলাম ভাই, 8টা না যাই হোক 9টা, ওরকম 8-9টা পেয়ে গেলাম। তাহলে মূল বইটা কত ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারতেছ। র একটি তারণজাত ধ্বনি, ঠিক আছে, র একটি তারণজাত ধ্বনি। তারণজাত ধ্বনি এইটা আবার ব্যাকরণ থেকে আসছে। কোথা থেকে আসছে, ব্যাকরণ থেকে আসছে। টপিকের নাম প্রথমে আমি তোমাদের যেই টপিকের ক্লাস দিব আর কি, ধ্বনি ও বর্ণ, এই টপিকের থেকে এটা আসছে। 2টা আছে, এই আরেকটা তারণজাত ধ্বনি কি, এটা আমরা আরো ইন ডিটেইলস বিস্তারিত বলবো। যে এটা হচ্ছে মূলত তোমার ওই তালুর ওখানে এখানে একবার মানে টোকা দিয়ে সরে যায় এরকম আর কি, বুঝছো, তারণজাত ধ্বনি, হ্যাঁ, মানে তারুণ মূর্ধার ওখানে একবার টোকা দেয় আর কি। যাই হোক, এখন তারণজাত ধ্বনি 2টা তোমরা গেল। এরপরে পাচ্ছি তমিশ্রা শব্দের সঠিক উচ্চারণ। তমিশ্রা, এখানে হর্ষ হয়, তমিশ্রা। তাহলে তমিশ্রের উচ্চারণ যখন আসে তখন সেটা তো স দিয়ে দেওয়া লাগে, তমিশ্রা, তাই না। তাহলে তমিশ্রা, ক্লিয়ার। উচ্চারণ, টপিকের নাম উচ্চারণ। ব্যাকরণ থেকে আমরা 3টা পাইছি। ব্যাকরণ যা খালি ব্যাকরণ পড়ে গেছে, মূল বইটা ধরেও নাই, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে তাদের ওই ধরাটা খাইছে কিরকম, বুঝতে পারতেছো। ঐকতান কবিতায়, তাহলে ঐকতান কবিতায় এইটা কিন্তু হচ্ছে তোমার মূল বই, মানে 10টার মতো প্রায় পেয়ে গেছে। 9টা না কয়টা, 8টা না 9টা পেয়ে গেলাম মূল বই থেকে, হ্যাঁ। সুরের অপূর্ণতা, গানের অপূর্ণতা, কাব্য সাধনার সীমাবদ্ধতা, ঐকতান কবিতা আমি কোনো পড়ি নাই, বুঝছো। তো এটা উত্তর কি আছে, সুরের অপূর্ণতা, বুঝছো। তারপরে দেখো পাথর এবার হঠাৎ নড়ে, এইটাও মূল বই, এইটাও মূল বই। তাহলে অ্যারাউন্ড 9-10টা কোয়েশ্চেন তুমি মূল বই থেকে পাচ্ছ। দেখো, আওলাপুরের পীর মৃত মানুষকে জীবিত করে তোলে, এই কথা যখন তিনি শোনে তখন মজিদ আর তার স্ত্রী শুয়েছিল, মজিদ একটু নড়ে ওঠে, ঠিক আছে। তো এটা আসলে মজিদ, পাথর হঠাৎ এবার নড়ে, তাহলে এটাকে মজিদ। রিটেন অ্যাজ ইউজুয়াল অপরিচিত গল্পের কথা তুলে দিয়ে অন্তরতম আর অনির্বচনীয় শব্দজুড়ির মাধ্যমে কথক কোন বিষয়টি নির্ধারণ করছে। দেখছো সবচেয়ে কঠিন জায়গাটা এটা আমি পড়েছিলাম না, অন্তরতম মানে হৃদয়ের রিফ্লেকশন, কথা স্বর যেন হৃদয়ের রিফ্লেকশন, আর অনির্বচনীয় মানে একটা বাক্যে প্রকাশ করা যায় না এমন একটা বিষয়, মানে নিজের ভিতরের সব সত্তাকে যেন প্রকাশ করে দেয় কথার স্বর, সৌন্দর্যকে যেন ঢেলে দেয় কথার স্বর, হ্যাঁ। তো ওই রকম ব্যাখ্যা করা লাগবে। একচক্ষু লণ্ঠন বলতে কি বোঝানো হয়েছে, ওই যে একচক্ষু লণ্ঠন, ঠিক আছে, মানে 3 দিকে আটকানো, একদিকে খোলা, সবুজ একটা হারিকেন, ওটা ধরাই দিলে মানে ধরে থাকলে গাড়ির যে গ্রিন সিগন্যাল রেলগাড়ির জন্য, এইটা ব্যাখ্যা করতে হবে। সেজন্য এক তারাময়ী রাত্রির মতো, ওই যে তারাময়ী রাত্রির মতো, এখানে কি বলা আছে দেখো, সেই জন্য এক তারাময়ী রাত্রির মতো, এখানে হ্যাঁ, এই যে সেজন্যই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। মানে যখন দেখো কত ডিপ থেকে কোয়েশ্চেন গুলো আসতেছে, মানে যখন হচ্ছে ওই যে সুরটা শুনে তাকে দেখে নাই, হ্যাঁ, তার মানে কি ওই সুরটা তার হৃদয়ে যেন আসলে লেগে আছে, প্রকৃতির সবকিছুই যেন তার সুরেরই বহিঃপ্রকাশ, মানে তার সুরের মতোই সুন্দর, প্রকৃতির মানে সব জায়গায় যেমন বিরাজমান, তার সুরও যেন সব জায়গায় বিরাজমান, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তারাময়ী রাত্রির মতো, রাত তো কোথাও দেখা যায় না, অন্ধকার, কিন্তু সব জায়গায় তো রাত থাকে, তাই না। তাহলে ব্যাপারটা এইরকম ব্যাখ্যা করা লাগবে, কতটা ডিটেইলস পড়তে হবে, তোমরা কি ধারণাটা বুঝতে পারতেছো। কথক কাকে তুমি বলেছে, এইখানে আসলে এই যে
তুমি 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 এই যে তুমি চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটে আছো। তুমি মানে কে? কল্যাণী। চঞ্চল কাল মানে কি? ওই যে অনুপমের হৃদয়ে একটু এমনি দোলা টোলা ছিল, বুঝতেছো, আগে থেকে বিয়ে সাথে করবো, হ্যাঁ, একটু বুঝে বয়সটা হয়েছে আর কি। হ্যাঁ, তো এই চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়, ক্ষুদ্র হৃদয় মানে বুঝতে পারতেছো তো, হৃদয়ে চায় প্রেম। হ্যাঁ, তো তুমি তার উপর এসে বসছো। তাহলে কে এসে বসছে? কল্যাণী এসে বসছে। তাইলে এইখানে তুমি বলে কাকে সম্বোধন করেছে? এই কল্যাণীকে। অনুচ্ছেদটিতে কণ্ঠস্বরকে কিভাবে মহিমান্বিত করা হয়েছে, এর মধ্যেই তো উত্তর আছে, অন্তর তোমার অনির্বাচনীয় বলা হয়েছে, তাই না? তাহলে এইটাকে তুমি ব্যাখ্যা করবা। সো বুঝতে পারতেছো কোয়েশ্চেন গুলো কত স্ট্যান্ডার্ড হয়, হ্যাঁ, কত চমৎকার হয়। তারপরে সারমর্ম আমি বলছি একটা ক্লাসে তোমাদের পড়াই দিব। সো এইটা 5 নাম্বার থাকবেই, ধরে রাখতে পারো। এরপরে বলছে যে নিম্নরেখ শব্দগুলোকে বিশেষ্য পদকে বিশেষণে এবং বিশেষণকে বিশেষ্য পদে পরিণত করো এবং বাঁকা হরফে চিহ্নিত অংশগুলোর বিপরীত শব্দ লেখো। আচ্ছা, যাই হোক, এখানে আসলে দাগ দেওয়া দেখতে পাচ্ছি না আমি, হয়তো কোনো কারণে দাগ দেয় নাই। হ্যাঁ, যাই হোক, তো এখানে মূলত তোমার নামগুলোকে বিশেষণ করা লাগবে, বুঝছো? নামগুলোকে বিশেষণ করা লাগবে। যেমন এই যে ভণ্ডামি, এই যে পাইলাম আমি একটা শব্দ ভণ্ডামি। হ্যাঁ, ভণ্ডামি হচ্ছে কি বলতো? নাম। তো এটারে যদি আমি একটা দোষ গুণ বানাই, তাহলে এটা ভণ্ড, এই যে দোষ পা বের হইলো, তাই না? ভণ্ড। তারপরে দেখো মিথ্যা বা মেকি, মেকি এর বিপরীত শব্দ বানাই ছিল খুব সম্ভবত। হ্যাঁ, তাহলে এটা হবে কি? সত্য। তারপরে আর কি কি আছে? যাই হোক, আর এমন কেন গুরু নাই, হ্যাঁ, যার ক্ষেত্রে আগুন সত্যকে অস্বীকার। তো অস্বীকার যে শব্দটা দেখো, অস্বীকার, এই শব্দটা কি? নাম। তাহলে অস্বীকৃতি দিলেই তো হচ্ছে না, অস্বীকৃতিও তো নাম। তাহলে কি? অস্বীকার্য। অস্বীকার্য দিতে পারো। তাহলে এইটা আমার কি হয়ে গেল? বিশেষণ হয়ে গেল, ঠিক আছে? এই দাসত্ব, দাসত্ব এইটা হচ্ছে তোমার নাম, তাই না? এটাকে কি বিশেষণ করা যায়? দাসত্ব বিশেষণের নাম না, এটা অবস্থায় পরিণত করা সম্ভব না। যাই হোক, এরকম কয়েকটা দাগ দেওয়া থাকে, এই একটা তোমার একটু প্যাচ গোচালা থাকবে, ঠিক আছে? তো এরকম মনে করো তোমার দাগটা দিয়ে দিবে মিথ্যা, তাহলে হবে কি? মিথ্যার বিপরীত শব্দ লিখবে মেকি। হ্যাঁ, মিথ্যা মানে যা, মেকি মানে তাই ভণ্ডামি, এটার তুমি চেঞ্জ করলা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি বললো আরেকটা জানো, এইখানে 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 কি দেখলাম? অস্বীকার, এইটাই মনে হয় ছিল। তো যাই হোক, এরকম তোমাদের কিছু না কিছু একটা থাকবে, মানে থার্ড বা ফোর্থ টপিক হিসেবে, যেটা একটু কঠিন থাকবে। এইটাতে তোমার টার্গেট রাখতে হবে যে 3, 4 এরকম নাম্বার তোলা, মানে জাস্ট তুমি যতটুকু পারো ততটুকু ভালোভাবে তোমাকে রিপ্রেজেন্ট করে আসা লাগবে, ঠিক আছে? তো আমরা মোটামুটি 5 বছরের প্রশ্ন খুব সুন্দর করে দেখলাম এবং এতে বোঝা যাচ্ছে যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হবে, কত চমৎকার ভাবে আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে মূল বই পড়তে হবে অনেক ভালো করে, যাতে করে তোমার ভিতরের গ্রামার পারা যায়, প্রত্যেকটা লাইনের তথ্য জানা যায়, ব্যাখ্যা জানা যায়, এতে রিটেনেও যেমন উপকার পাবা, আর একটা বিষয় সেটা হচ্ছে তোমার অবশ্যই এমসিকিউতে গুরুত্ব পাবা এবং গ্রামাটিক্যালি ব্যাখ্যা করে পড়তে হবে। ব্যাকরণের কিছু টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কোনো মতে মিস করা যাবে না, যেমন পদ, আবিধানিক ক্রম, সমাস, উপসর্গ, হ্যাঁ, এইগুলো, ধ্বনিতত্ত্ব তো খুবই গুরুত্বপূর্ণ। আবার আরেকটা বিষয় যে মুখস্থ আইটেমের মধ্যে পারিভাষিক শব্দ আসবেই, তারপরে হচ্ছে বাগধারা ইম্পর্টেন্ট, তাই না? এক কথায় প্রকাশ ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। আর বুঝতে পারলাম রিটেনে একই ধরনের কোয়েশ্চেন আসে, প্রবন্ধ থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তোমাকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। এই ক্লাসটা করার পরে আমার মনে হয় তোমাদের বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি লিখতে হবে বিউনিটে গিয়ে তোমার মোটামুটি খুব ভালো একটা ধারণা হয়ে গেছে এবং তুমি যে সামনের প্রিপারেশনগুলো নিবা তাতে এই জ্ঞান তুমি খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবা। এবং পাশাপাশি কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল দীপস ক্লাসরুম, এইটাতে তুমি যুক্ত হয়ে থাকবা, যার ফলে কিন্তু তুমি অনেক অনেক ভিডিও পাবা, প্লাস দেখা যাচ্ছে অনেক অনেক ক্লাসেস পাবা, যেই ক্লাসগুলো করলে কিন্তু তোমার বাংলার প্রিপারেশন অনেক ভালো হয়ে যাবে, মানে খুব ভালো একটা প্রিপারেশন সিরিজ আকারে সবকিছু আমি রেকর্ড করতেছি তোমাদের জন্য। হ্যাঁ, আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যদি দেখি যে তোমাদের রেসপন্স ভালো, রেসপন্স যদি ভালো পাই, তাহলে ইংরেজি বা
জেনারেল নলেজ, এইগুলো নিয়েও কিন্তু আমি তোমাদের জন্য ক্লাস আকারে ভিডিও উপস্থাপন করবো আমার এই ইউটিউব চ্যানেলে। সো সবাই যুক্ত হয়ে যাইতে পারো, এবং তোমাদের জন্য অল দ্য বেস্ট। সবাই অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। জাস্ট পড়াশোনা করো, যত বেশি পড়াশোনা করবা, এই সময়টাকে যত বেশি কাজে লাগাবা, তত লাভবান হইতে পারবা। 130 দিন সময় পাচ্ছ, অনেক সময়। তোমাদের পরীক্ষার ডেট কিন্তু 19 ডিসেম্বর, এটা তো তোমরা কম বেশি জেনে গেছো সবাই, আনঅফিসিয়ালি ডেট প্রকাশিত হয়েছে। তো ততদিন নিজের সেরাটা দিতে থাকো, দেখবা আলটিমেটলি ভালো হবে। তোমার অনেক সময় মোটিভেশন ডাউনফল করতে পারে, হ্যাঁ, না কিছু কিছু ক্ষেত্রে দেখবা তুমি ভয় পাচ্ছ, কিন্তু আলটিমেটলি পরিশ্রম করো, লেগে থাকো, দেখবা আলটিমেটলি ভালো করতে পারবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। অবশ্যই সিরিজ আকারে তোমাদের জন্য অনেক অনেক ক্লাস আসবে।